আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বেলি নার্ভের হেড নেক যে পার্টটা, সেই পার্টটা আমরা পড়াবো। এখানে প্রথম যে চ্যাপ্টারটা ক্রেনিয়াল নিউরোসার্জারি, সেটা আমরা শুরু করছি। এখানে ক্রেনিয়াল যে নিউরোসার্জারি এর প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আইসিপি। এই রেইজড আইসিপিটা আমরা অলরেডি পড়ে এসেছি ট্রমার ক্ষেত্রে। এখানে আমরা দেখব কিছু। এখানে প্রথমে আমরা চার্টে চলে যাব। একটা পেশেন্টের যদি কোনো কারণে আইসিপি রেজ করে, তার কি কি ক্লিনিক্যাল ফিচার আছে, হ্যাঁ? হেডেক, nausea, ভমিটিং, ডিপ্লোপিয়ান ব্লাড ভিশন অ্যান্ড ড্রাউজিনেস, দেন কমা। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা সামারি বক্স, যে একটা রেইজড আইসিপির ফিচারে কি কি সমস্যা আমরা কিভাবে পেশেন্টে প্রেজেন্ট করে, এটা হচ্ছে এই কয়েকটা সমস্যা প্রেজেন্ট করতে পারে। আমরা উপরে একটা ছবিতে দেখাবো। রেইজড আইসিপি যখন এই বাচ্চাদের ক্ষেত্রে হয়, এটাকে বলে প্যারিনাউট সিনড্রোম বা সানসেটিং আইস। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই চোখটা মনে হচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সাইন। এই যে সানসেটিং আইস বা প্যারিনাউট সিনড্রোম, এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও। ইন কেস অফ কিড এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল ফিচার, এটা খুবই ইম্পর্টেন্ট, সিঙ্গেল বেস আসার মতো কোশ্চেন। এখন হাইড্রোক্যাফালাস। হাইড্রোক্যাফালাস হচ্ছে যখন সিএসএফ এর পরিমাণ বেড়ে যায়। Hydrocephalus refers to increase in CSF volume, ventricular enlargement, often presenting with symptom of raised ICP. সব হাইড্রোক্যাফালাসে কিন্তু রেইজড আইসিপি হতে হবে এমন কোনো কথা নাই। তো হাইড্রোক্যাফালাসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট চার্ট হচ্ছে এইটা, টেবিলটা। কি কি কারণে হয়? একটা হচ্ছে অবস্ট্রাকটিভ হাইড্রোক্যাফালাস, মানে কোনো কারণে কোনো অবস্ট্রাকশন আছে, যেমন লেশন ইন ভেন্ট্রিকল, যেমন ব্রেইন টিউমার, লেশন ইন ওয়াল, লেশন ডিস্টেন্স ফ্রম ভেন্ট্রিকল উইথ আ মাস এফেক্ট। এগুলো হচ্ছে বিভিন্ন সময় যদি আমার কোনো কারণে স্পেস অবগুলো লেশন হয়, এই লেশনগুলোর কারণে যে অবস্ট্রাকশন হয়, যে সে ওই যে ফ্লোটা আছে সিএসএফ এর ফ্লোটা আটকে দেয়, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ হাইড্রোক্যাফালাস। আর কমিউনিকেটিং হাইড্রোক্যাফালাসের কজ হচ্ছে হেমোরেজ, ইনফেকশন আর রেইজ সিএসএফ প্রোটিন। এই তিনটা হচ্ছে কমিউনিকেটিং হাইড্রোক্যাফালাসের কজ। এছাড়া এক্সেসিভ সিএসএফ প্রোডাকশন হতে পারে যদি আমার করেড প্লেক্সাস টিউমার হয়, যেমন করেড প্লেক্সাস ট্র্যাপিলোমা অথবা কার্সিনোমা। তো এই তিনটা হেডিং এ আমাকে মনে রাখতে হবে কোনটা কোনটা কোন এটিওলজি, কি কারণে হাইড্রোক্যাফালাস হয়, এবং তিনটা আলাদাভাবে আমাদের মনে রাখতে হবে। এটাও খুব ইম্পর্টেন্ট চার্ট। এখন আমরা যে হাইড্রোক্যাফালাসের ট্রিটমেন্টটা সহজ করে করার জন্য এই সামারি বক্স 48.2, obstructive or communicating hydrocephalus may occur as a result of neurosurgical pathology and its treatment. CT is the first line investigation. এটা হচ্ছে আমার single best. Lumbar puncture can confirm raised ICP in communicating hydrocephalus and relieve it temporarily, but dangerous in obstructive hydrocephalus. এই যে আমাদের যে obstructive hydrocephalus হলে যদি আমি লাম্বার পাংচার করি, সেক্ষেত্রে অনেক সময় ব্রেইন ম্যাটার হার্নিয়েশন হয়। এর জন্য অবস্ট্রাকটিভ হাইড্রোক্যাফালাসের ক্ষেত্রে কখনোই সিএসএফ দেখার জন্য আমরা কখনো এটা লাম্বার পাংচার করব না। লাম্বার পাংচার করা হয় কমিউনিকেটিং হাইড্রোক্যাফালাস, এটা খুব একটি ইম্পর্টেন্ট। এই পুরো প্যারাটাই খুব বেশি ইম্পর্টেন্ট। আর নর্মাল প্রেশার হাইড্রোক্যাফালাস একটা নর্মাল প্রেশার দেখা যেতে পারে, এত ইম্পর্টেন্ট না। এরপরে এত ইম্পর্টেন্ট কিছু না। এখানে ট্রিটমেন্ট যেগুলা, এগুলার কতগুলা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। যেমন একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে এক্সটার্নাল ভেন্ট্রিকুলার ড্রেনেজ, ইভিডি। এটা হাইড্রোক্যাফালাস রিলিফ করার একটা ওয়ে। এটা কোন জায়গায় করা হয়? এখানে একটা বার হোল করা হয় ইন ককার্স পয়েন্ট, রাইট অফ দ্য মিড লাইন অ্যান্টেরিয়র টু করোনাল সাইনাস, পারপেন্ডিকুলার টু দ্য ব্রেইন সারফেস। তো এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে কিভাবে কোন জায়গাটায় করায়। এটা হচ্ছে যে করোনাল সাইনাসের সামনে করা হয়, সূচরের সামনে করা হয়, এটাকে ককার্স পয়েন্ট। এই ককার্স পয়েন্টটা ইম্পর্টেন্ট। কোথায় ইভিডি করা হয়? ইভিডি ছাড়া আমার আছে ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট। এই ভেন্ট্রিকুলার সেকশনে শান্ট করা যায়। এন্ড ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্টে কিছু কমপ্লিকেশন আছে, যেমন হচ্ছে ডিসকানেক্ট হতে পারে, ইনফেকশন হতে পারে, ব্লক হতে পারে, এই রিপ্লেসমেন্ট লাগে। এখানে যেটা হচ্ছে ইনফেকশন খুবই খারাপ জিনিস, এখানে ফিভার, হেডেক, মেনিনজাইটিস আসতে পারে। আর একটা হচ্ছে ওভার ড্রেনেজ যদি হয়, তাহলে লো প্রেশার হেমোরেজ হেডেক হতে পারে। এই কয়েকটা কমপ্লিকেশন একটু মনে রাখতে হবে। এই দুইটাই কিন্তু সবচেয়ে কমনলি করা হয়, এক্সটার্নাল ভেন্ট্রিকুলার ড্রেনেজ আর হচ্ছে আমার
শান্ট, ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট। আর একটা হচ্ছে করা যাচ্ছে এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি। এটা যদি কোনো কারণে সেরেব্রাল অ্যাকুইড স্টেনোসিস হয় সেই ক্ষেত্রে এটা হচ্ছে অপশন, এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি। এখানে দেখবো আমরা যে হাইড্রোক্যাফালাস টেম্পোরারি সিএসএফ ডাইভার্সন করা যায় ইভিজি দিয়ে। লং টার্ম শান্ট ল্যাটারাল ভেন্ট্রিকুলার সাথে পেরিটোনিয়াল ক্যাভিটি করা হয়, মানে ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট। এটা হচ্ছে মেইন স্টেপ ম্যানেজমেন্ট। শান্ট ব্লক হতে পারে, ইনফেকশন হতে পারে। অবস্ট্রাকটিভ হাইড্রোক্যাফালাস যেটা বলছে আমরা যদি সেরেব্রাল অ্যাকুইড একটা সমস্যা হয় সেক্ষেত্রে আমার থার্ড ভেন্ট্রিকুলোস্টমি দিয়ে করা যেতে পারে। এই সামারি বক্সে মোটামুটি সবকিছু হয়েছে। ইন্ট্রাপেরিনিয়াল ইনফেকশন বা অ্যাবসেস এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে ফর মেডিসিনের জন্য ইম্পর্টেন্ট। তাও যে আমরা দেখতে পারি যে কমপ্লিকেশন অফ নিউরোসার্জারি অথবা হেড ইনজুরি থেকে মেনিনজাইটিস হতে পারে। সিটি স্ক্যান অ্যালাউড এক্সপালশন অফ রেইজড রেসিপি টু লাম্বার পাংচার। সিটি স্ক্যানই করতে বলে এখন। সিএসএফ মাইক্রোবায়োলজিতে পাঠানো হবে এবং এখানে প্রোটিন এবং গ্লুকোজ দেখা যাবে এবং ট্রিটমেন্ট হচ্ছে অর্গানিজম অনুসারে করতে হবে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করা যেতে পারে। এটা বেসিক্যালি মেডিসিন, পেডিয়াট্রিক্স এইসব জায়গায় ইম্পর্টেন্ট, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না। ব্রেইন অ্যাবসেস হলেও সেটা ড্রেন করতে হবে, যেখানে অ্যাবসেস হয় এটা ড্রেন করতে হবে। ব্রেইন অ্যাবসেস যেমন ডোজ ইনফেকশন দিয়ে প্রেজেন্ট করতে পারে, লেশন দিয়ে প্রেজেন্ট করতে পারে। এখানে যে রিং এনহ্যান্সেস লেশন, এই জিনিসটা হচ্ছে ব্রেইন অ্যাবসেস ও লিভার অ্যাবসেস ও যে কোনো সিটি স্ক্যানের মেইন ফিচার বলতে রিং এনহ্যান্সিং একটা লেশন থাকে। আর্লি ডায়াগনোসিস ফলোড বাই ড্রেনেজ ইজ দ্য কি আউটকাম। যে কোনো অ্যাবসেস যে কোনো জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে ড্রেনেজ করতে হবে, সেটা ব্রেইনে হোক ব্রেস্টে হোক, যে কোনো অ্যাবসেস মানে সেটা ড্রেনেজ করতে হবে। আর কোনো এরকম একটা যখন টিস্যুর মধ্যে অ্যাবসেস হয় যেমন লিভার, ব্রেইন, এটা এখানে একটা আমরা সিটিতে নর্মাল ফাইন্ডিং পাই রিং এনহ্যান্সিং লেশন। রিংটা এনহ্যান্স করে, রিং এনহ্যান্সিং লেশন। সাবডুরাল এম্পায়ামা খুব বেশি ইম্পর্টেন্ট না, ব্রেনে টিউবারকুলোসিস হতে পারে। আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমারেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবঅ্যারাকনয়েড হেমারেজ হচ্ছে একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, নিউরোসার্জিক্যাল। এইটার মোস্টলি হয় হচ্ছে বেরি অ্যানিউরিজম রাপচার থেকে। এছাড়া ম্যালফরমেশন রাপচার থেকে হতে পারে, কিন্তু মোস্টলি হচ্ছে বেরি অ্যানিউরিজম। মোস্ট রাপচার অ্যানিউরিজম আর লোকেটেড ইন দ্য সার্কেল অফ উইলিস। এই যে আমরা এই চারটা দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট যে কোন জায়গায় বেরি অ্যানিউরিজম হয়। দেখেন আপনার যে অ্যান্টেরিয়র সার্কুলেশন যেটা আছে সেখানেই সবচেয়ে বেশি হয় বেরি অ্যানিউরিজম। এই অ্যান্টেরিয়র সার্কুলেশনে বেরি অ্যানিউরিজম সবচেয়ে বেশি হয়। এটা জিজ্ঞেস করে যে কোন সার্কুলেশন হয়, অ্যান্টেরিয়র সার্কুলেশনে সবচেয়ে বেশি বেরি অ্যানিউরিজম হয়। এইটা রাপচারের জন্য সাবঅ্যারাকনয়েড হেমারেজ হয়। সাবঅ্যারাকনয়েড হেমারেজ যখন একটা পেশেন্ট নিয়ে আসে, সে সাধারণত কি নিয়ে আসে? টিপিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে এই যে থান্ডারক্ল্যাপ হেডেক, সাডেন এন্ড সিভিয়ার ইজ আউটসাইড অফ পেশেন্ট নর্মাল এক্সপিরিয়েন্স। সিভিয়ার থান্ডারক্ল্যাপ হেডেক, এটা একটা টার্মিনোলজি শুধুমাত্র সাবঅ্যারাকনয়েড হেমারেজ ইউজ করে, থান্ডারক্ল্যাপ হেডেক। এছাড়া সে সিজার, আনরেসপন্সিভনেস, ভমিটিং ইত্যাদি বিভিন্ন রকমের ফিচার থাকতে পারে। মেইনলি হচ্ছে থান্ডারক্ল্যাপ হেডেক নিয়ে সে প্রেজেন্ট করে। ইনভেস্টিগেশন, এইখানেও সিটি স্ক্যান ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন, এখানে কি করবো? আমি সিটি স্ক্যান করবো। সিটি স্ক্যান ইজ দ্য ইনভেস্টিগেশন চয়েস। এছাড়া এখানে একটা করা যায়, সেটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি। অ্যানিউরিজম ক্যান বি ভিজুয়ালাইজ বাই সিটি, ম্যাগনেটিক এমআর অ্যাঞ্জিওগ্রাম, এটা করা যায়। কিন্তু যদি খুব ভালো করে আমরা ভেসেল দেখতে হয়, ভেসেলটা দেখার ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে সরাসরি ডিএসএ, ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি। সরাসরি ওইটাতে ডাই দিয়ে সরাসরি দেখা ভিতরে। তো ওইটা হচ্ছে ভেসেলগুলো দেখতে পারি আমরা। ডিএসএ আমরা নর্মাল যেটা অ্যাঞ্জিওগ্রাফি বলি, আমরা হার্টের ক্ষেত্রে করি, পায়ে করি, হাতে করি, লিম্বে করি, সেটাই হচ্ছে ডিএসএ অ্যাঞ্জিওগ্রাফি। কি কি ম্যানেজমেন্ট করি? আগে মেডিকেল ম্যানেজমেন্ট বলি। মেডিকেল ম্যানেজমেন্ট হতে পেশেন্টকে অবজারভেশনে রাখতে হবে, ফ্লুইড দিতে হবে, ইনপুট আউটপুট মেজার করতে হবে। এখানে সিঙ্গেল বেড হচ্ছে যে নিমোডিপিন, এই নিমোডিপিন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে নিমোডিপিন ইউজ করে। নিমোডিপিন হচ্ছে
ইউজ করা হয়। এটা হচ্ছে ভেসোস্পাজম এবং ডিলেড ইসকেমিক নিউরোলজিক্যাল ডিফেক্ট, পরবর্তী ইসকেমিক ইফেক্ট, মানে রিব্লিডটা প্রিভেন্ট করে। এটা ভেরি ইম্পর্টেন্ট সিঙ্গেল বেস্ট। কি ইউজ করে? সব ক্ষেত্রে ইউজ করে। এছাড়া অ্যানালজেসিক, ল্যাক্সেটিভ, অ্যান্টিমেটিক, পিপিআই ইত্যাদি করা যেতে পারে। এসে মানে সাবএকুয়াল আমরা কি খেয়াল রাখতে হবে যাতে রিব্লিডিং না হয় এবং অন্য নিউরোলজিক্যাল কমপ্লিকেশন যেমন ভেসোস্পাজম, ডিলে ইসকেমিক নিউরোলজিক্যাল ডেফিসিট, হাইড্রোকেফালাস এগুলো ডেভেলপ না করে। আর কোনো সিস্টেমিক প্রবলেম যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপারটেনশন, কার্ডিয়াক প্রবলেম এগুলো ডেভেলপ না করে। এখন এক্ষেত্রে একটা টার্ম আছে ডিলেড ইসকেমিক নিউরোলজিক্যাল ডেফিসিট, মানে পরবর্তীতে রিব্লিড হয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ডিলেড ইসকেমিক নিউরোলজিক্যাল ডেফিসিট, ডিএনআইডি। টার্মটা জেনে রাখা ভালো। আরেকটা সিঙ্গুলার হচ্ছে সাবঅ্যাকুয়াল হেমারেজের সবচেয়ে ইম্পর্টেন্ট সমস্যা কি হয়? এটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া। এটা একটা সিঙ্গেল বেসড। সাবঅ্যাকুয়াল হেমারেজের একটা কমপ্লিকেশন হচ্ছে হাইপোনাট্রিমিয়া। এগুলা যে কোনো জায়গায় যখন ইলেকট্রোল ইমব্যালেন্স আসে, কোনটায় কোন ইলেকট্রোল ইমব্যালেন্স হয়, যেমন গ্যাস্ট্রিক অবস্ট্রাকশনে কি হয়, আমার সিভিয়ার ডায়রিয়া কি হয়, এই জিনিসগুলো আলাদা আছে। কোনটায় মেইনলি হাইপোক্যালসিমিয়া হয়, কোনটায় মেইনলি হাইপোনাট্রিমিয়া হয়, কোনটায় হাইপারক্যালেমিয়া হয়, এই জিনিসগুলো আমার জানতে হবে। যেমন সাবঅ্যাকুয়াল হেমারেজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোনাট্রিমিয়া। এখানে আমরা দেখি সাবঅ্যাকুয়াল হেমারেজ রেজাল্ট অফ অ্যানিউরিজম, সার্কুলার ফিলিজ, মানে বেরি অ্যানিউরিজম যেগুলো থাকে, হ্যাঁ, এটা হচ্ছে কি কজে হয় এবং এটা সবচেয়ে বেশি কোথায় হয়? অ্যান্টেরিয়র সার্কুলেশনে। সিটি স্ক্যান হচ্ছে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন মেইনলি। সিটি স্ক্যান স্লামার হচ্ছে পরে করা যায়, মেইনলি হচ্ছে সিটি স্ক্যান। এবং এটা অনেক রকমের এটা মরবিডিটি আছে। আমরা প্রিভেন্ট করার জন্য কি করব? আমরা নিমোডিপিন ইউজ করব। আর হচ্ছে সার্জিক্যাল কিছু ম্যানেজমেন্ট আছে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট যেটা আমরা বলি নাই, দুইভাবে করা যায়। একটা সার্জিক্যাল ক্রেনিওটমি অ্যান্ড ক্লিপিং, আর এন্ডোভাস্কুলার সেটা হচ্ছে কয়েলিং, মানে কেটে যদি আমরা ঠিক করি এটা করে ক্লিপ করে দেওয়া, আর এন্ডোভাস্কুলার হচ্ছে কয়েলিং। এর চেয়ে বেশি এখানে কিছু লাগবে না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সিটি স্ক্যান করতে হবে, এটা একটা ইমার্জেন্সি। এখানে নিমোডিপিন অবশ্যই ইউজ করতে হবে পরবর্তী রিব্লিড প্রিভেন্ট করার জন্য। ইন্ট্রাসেরেব্রাল হেমারেজ এটাও মেডিসিনে, এটা আমাদের খুব বেশি আমাদের জন্য এত ইম্পর্টেন্ট, স্ট্রোক থেকে হয়, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না সার্জিক্যালি। ভাস্কুলার ম্যালফরমেশন এটা এত ইয়ে না। আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ব্রেন টিউমার। ব্রেন টিউমার ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন আছে, আমরা এটা পরে একটা চার্ট আছে। দেখেন ব্রেন টিউমার কি কি রকম হইতে পারে। পিটিউটারি টিউমার, মেনিনজিওমা, সোয়ানোমা, পিনিয়াল বডি টিউমার, গ্লায়োমা, মেডুলোব্লাস্টোমা, নিউরোনাল টিউমার, অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোমা। এই যে নামগুলো দেখেন সব কি কি রকমের হতে পারে। এর মধ্যে এটা জানতে হবে যে সবচেয়ে কমনেস্ট ব্রেন টিউমার কোনটা। ব্রেন টিউমার প্রেজেন্ট করে তিনটা জিনিস নিয়ে, প্রথমে আগে এটা জানি যে সিজার, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার এবং ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। এই তিনটা নিয়ে ব্রেন টিউমার মেইনলি প্রেজেন্ট করে। আর সবচেয়ে কমন ব্রেন টিউমার হচ্ছে মেটাস্টাসিস। সবচেয়ে কমন বোন টিউমার কোনটা? মেটাস্টাসিস। মেটাস্টাসিস হচ্ছে সবচেয়ে কমন বোন টিউমার, মেটাস্টাসিস হচ্ছে সবচেয়ে কমন ব্রেন টিউমার। এখন আমরা বোনে বললাম যে সিজার হয়, কাঁপুনি হয়, আইসিইউ বাড়ে, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট কিরকম হবে সেটা ডিপেন্ড করবে কোন জায়গার বোন টিউমার হয়। ঠিক আছে, যেমন পিটুইটারিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে পিটুইটারি আমরা জানি পিটুইটারি যে গ্ল্যান্ড থাকে তার ঠিক নিচেই থাকে অপটিক কায়াজমা। হ্যাঁ, এই জন্য পিটুইটারি গ্ল্যান্ডে যখন কোনো বড় টিউমার হয় এইটা হয় বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিপি অ্যাঙ্গেল যদি হয়, ভেস্টিবুলার সোয়ানোমা, ওইখানে 7 নাম্বার 8 নাম্বার নার্ভ থাকে, এই জন্য হেয়ারিং লস, ব্যালেন্স এগুলো হয়। ঠিক আছে, তারপরে যেমন অক্সিপিটাল যদি হয়, হেমাটোমা হয়, মানে কোন টিউমার হয়, এটা হবে হোমোনামাস হেমিয়ানোপিয়া উইথ সেন্ট্রাল স্পেয়ারিং। সেন্ট্রালটা স্পেয়ার করে যায়, মানে ওইখানে ম্যাকুলার স্পেয়ারিং বলে আরেকটা জিনিস। হ্যাঁ, তারপরে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্রন্টাল যদি হয়, ফ্রন্টালে যেমন পার্সোনালিটি চেঞ্জ হয়, এরকম বিভিন্ন জায়গায় হেমাটোমার জন্য বিভিন্ন হয়। আমি জাস্ট কমন কতগুলো ইম্পর্টেন্ট বললাম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পিটুইটারি, এটা মনে রাখতে হবে। কারণ পিটুইটারিটার নিচেই থাকে হচ্ছে আমার অপটিক কায়াজমা। ব্রেন টিউমার আলাদাভাবে সবগুলো পড়ার দরকার নাই। এখানে আমরা একটু পিটুইটারিটা দেখাবো, কারণ পিটুইটারিটা বারবার আসে। এই এখানে আমরা দেখেন মেটাস্টাসিস এন্ড গ্লায়োমাস আর মোস্ট কমন টিউমার ব্রেন সাবস্টেন্সেস।
রিং এনহ্যান্সড লেশন পাওয়া যায় সিটিতে। মেনিনজিওমা স্লো গ্রোয়িং মেনিনজেস থেকে আসে। আচ্ছা, ব্রেইন টিউমারের জন্য এমআরআই হচ্ছে বেস্ট মডালিটি অফ ইনভেস্টিগেশন। এটা কিন্তু একটা সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন। অনেক ক্ষেত্রে যখন সার্জারি করা যায় না, ব্রেন টিউমারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে, যাদের সার্জারি করা যায় না, রেডিওথেরাপি ওল্ড এজ, সেক্ষেত্রে স্টেরয়েড হচ্ছে একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, কারণ ব্রেনে ইডিমা কমানোর জন্য। পিউটারি টিউমার এটা মনে রাখলেই হবে যে এখানে পিউটারি টিউমার দুই ভাগে ভাগ করে, 10 মিলিমিটারের বড় বা ছোট। ছোট হলে মাইক্রোএডেনোমা, বড় হলে হয় ম্যাক্রোএডেনোমা বলে। পিউটারি টিউমারের মধ্যে সবচেয়ে কমন কোনটা? সবচেয়ে কমন হচ্ছে প্রোল্যাক্টিনোমা। এইগুলা জানতে হবে কি কি হতে পারে। একটা হচ্ছে প্রোল্যাক্টিনোমা, সবচেয়ে কমন। 2 নম্বর হচ্ছে নন ফাংশনাল অ্যাডেনোমা। এরপর হচ্ছে অন্যান্য হতে গ্রোথ হরমোন সিক্রেটিং, এসিটিএস সিক্রেটিং এটসেট্রা। এই দুইটা মনে রাখতে হবে সিঙ্গেল বেস্টের জন্য। যে 1 নম্বর হচ্ছে প্রোল্যাক্টিনোমা, 2 নম্বর হচ্ছে নন ফাংশনাল অ্যাডেনোমা। এবারে বললাম যে পিউটারি টিউমারে কি হয়। পিউটারি টিউমারে যেহেতু হয়, এটা এখানে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়। এটা অপটিক কাইজমাতে প্রেসারাইজ করে। আলাদা আলাদা ব্রেন টিউমার মনে রাখার দরকার নাই। বাচ্চাদের কিছু ইম্পর্টেন্ট টিউমার হয়, যেমন মেরুলোব্লাস্টোমা, এপেন্ডাইমোমা, পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা। এগুলো ট্রু ফলসের জন্য আসতে পারে। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে চ্যাপ্টার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পাইনা বাইফিডা। আমরা বলেছিলাম স্পাইনা বাইফিডা এখানে ভালো লিখেছে। 3 রকম হয় আসলে, মেইনলি অকালটা হচ্ছে স্পাইনাস হচ্ছে একটা ডিফেক্ট থাকে, কিন্তু কোনো কিছু বের হয়ে আসে না ওইখান দিয়ে, এবং এখানে একটা টাফ হেয়ার থাকে। এটা হচ্ছে অকালটা, মানে স্পাইনাস হচ্ছে ডিফেক্ট আছে কিন্তু কোনো কিছু বের হয়ে আসে নাই। যখন একটা ডিফেক্ট থাকে এবং এখান থেকে শুধুমাত্র মেনিনজেস বের হয়ে আসে, তখন এটা বলে মেনিঙ্গোসেল। আর যখন এখানে ডিফেক্ট থাকে, এখানে মেনিনজেসের সাথে যখন কোনো ভাবে স্পাইনাল কর্ডের নার্ভ, রুট কর্ড এগুলো এসে পড়ে, মানে নার্ভাস, তখন এটা বলে মাইলোমেনিঙ্গোসেল। এই তিনটাই আসলে মূল ক্লাসিফিকেশন। হ্যাঁ, স্পাইনা বাইফিডা অকালটা, যেখানে শুধু ডিফেক্ট থাকে কিন্তু কোনো কিছু বের হয়ে আসে না। একটা হচ্ছে মেনিঙ্গোসিল, যেখানে ডিফেক্ট থাকে এবং শুধুমাত্র মেনিনজেস বের হয়ে সিএসএফ থাকে, এটা ব্রিলিয়ান্টলি ট্রান্সলুসেন্ট থাকে। আর একটা হচ্ছে ডিফেক্ট থাকে এবং সিএসএফ এর সাথে নার্ভ কন্টেন্ট আসে, ওটা বলে মাইলোমেনিঙ্গোসিল। এছাড়া অনেকের লাইপোমা থাকতে পারে, লাইপোমা, অ্যাঙ্গোমেনোসিস। এটা আসলে আলাদা ফ্যাকাল্টির মধ্যে পড়ে না, এর মধ্যেই পড়ে। মেইন ইয়ে হচ্ছে 3টা। এগুলা আমাদের এখান থেকে আর খুব বেশি লাগবে না। আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। আই এন্ড অরবিট থেকে মোটামুটি কিছুই আমাদের আসে না, কারণ এটা আলাদা একটা ইয়ে থাকে। তো আই এন্ড অরবিটে আমাদের মনে রাখতে হবে এই চারটা সামারি বক্সটা। হ্যাঁ, আমরা জানি বেজাল সেল কার্সিনোমা কোথা হয়। আমরা জানি যে মুখে যেখানে সান এক্সপোজ এরিয়া বিষয়। দ্য বেজাল সেল কার্সিনোমা দ্য মোস্ট কমন ম্যালিগনেন্ট আই টিউমার। ট্রিটমেন্ট হচ্ছে ওয়াইড লোকাল এক্সিশন উইথ কেয়ারফুল হিস্টোলজিক্যাল মার্কিং ক্লিয়ারেন্স and unusual any eyelid lesion, especially nendally, should be biopsy. মানে বায়োপসি দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট। যে চোখের আশেপাশের আইএলবি সবচেয়ে কমনলি যেটা হয় সেটা হচ্ছে বেজাল সেল কার্সিনোমা। এখান থেকে আর কিছু আমাদের আপাতত লাগবে না, পার্ট 1 এর জন্য লাগবে না। ফেসের যে ডেভেলপমেন্টের প্রবলেম, এখানে আমাদের লাগবে হচ্ছে ক্লেফট লিফট এন্ড ক্লেফট প্যালেট। ক্লেফট লিফট এন্ড ক্লেফট প্যালেটের একটা ইনসিডেন্স আছে, শুধুমাত্র ক্লেফট লিফট হয় 15%, ক্লেফট লিফট এন্ড প্যালেট হয় 45%, সর্বোচ্চ শুধুমাত্র ক্লেফট প্যালেটে 40%। এটা একটা ভালো ট্রু ফলসের জন্য ভালো ইনসিডেন্ট। কোনটা কতখানি হয়? তো এরকম ক্লেফট লিফট অ্যালোন হতে পারে, ক্লেফট লিফটের সাথে ক্লেফট প্যালেট থাকতে পারে, আবার আইসোলেটেড ক্লেফট প্যালেট থাকতে পারে। জানতে হবে এটার এমব্রায়োলজিক্যাল বেসিসটা জানতে হবে। মুখেন এটা হচ্ছে প্রাইমারি প্যালেট, যেটা আছে সেটা আছে মিডিয়ান নেজাল প্রমিনেন্স থেকে। আর সেকেন্ডারি প্যালেট আছে সেটা আছে ম্যাক্সিলারি প্রসেস থেকে। আমরা যদি একটু ইয়ে করে দেখাই যে এরকম একটা থাকে প্রাইমারি প্যালেট,
এটা সে মিডিয়ান নেজাল প্রমিনেন্স থেকে বা প্রসেস থেকে। আর এদিকে থাকে দুইটা ম্যাক্সিলারি প্রসেস। যদি কোনো কারণে এই লালটার সাথে সবুজটা ফিউজ না হইতে পারে, মানে প্রাইমারি প্যালেটের সাথে যদি যে ম্যাক্সিলারি প্রসেস থাকে সেটা যদি ফিউজ হতে না পারে, তাহলে হয় হচ্ছে ক্লেফট লিপ। আর যদি দুইটা প্যালেটাইন শেলফ এক হতে না পারে, তাহলে হয় ক্লেফট প্যালেট। আর দুইটা একসাথে থাকলে হয় ক্লেফট প্যালেট উইথ ক্লেফট লিপ। আমরা ফেসের ডেভেলপমেন্ট একটু আমরা যদি মনে করার চেষ্টা করি যে আমার মাঝখানে যেটা আছে যে মিডিয়ান নেজাল যে প্রমিনেন্স, সেখান থেকে ফিল্টাম জায়গাটা আসতেছিল নাক এবং নাকের নিচের অংশ, আর দুই দিক থেকে ম্যাক্সিলারি প্রসেস থেকে নাক উপরের লিপের পাশের অংশ আসছিল। তাহলে এই যে মিডিয়ান লেজার প্রমিনেন্স লালটা, এইটার সাথে যদি আমার কোনো কারণে ব্লুটা না হয়, তাহলে এইটা যদি ফিউজ না হয়, এটা হচ্ছে ক্লেফট লিপ। আর যদি দুইটা ব্লু আমার হতে না পারে, সেটা হচ্ছে ক্লেফট প্যালেট। এইভাবেই ক্লেফট লিপ ক্লেফট প্যালেট হয়। এটা ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। এটা শুধুমাত্র ক্লেফট প্যালেট দেখাচ্ছে, দুইটা ম্যাক্সিলারি প্রসেস এক হতে পারে নাই। আমরা একটা ছবি দেখাবো, দেখেন এটা হচ্ছে ইউনিল্যাটারাল ক্লেফট লিপ এ, এটা হচ্ছে বাইল্যাটারাল ক্লেফট লিপ, আর এটা হচ্ছে আইসোলেটেড ক্লেফট প্যালেট, শুধুমাত্র প্যালেটটা, ছোট প্যালেটটা হয় নাই। তার মানে দুই দিকে যে ম্যাক্সিলারি শেলফ আছে, এই ম্যাক্সিলারি শেলফটা দুই দিক থেকে এসে এক হতে পারে নাই। আমাদের আবার এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ এমআরআইতে আসে যে আমার মিডিয়ান নেজাল যে আমার যে প্রমিনেন্স থাকে সেখান থেকে এসেছে প্রাইমারি প্যালেট, আর দুই দিক থেকে ম্যাক্সিলারি প্রসেস থেকে আসে এরকম দুইটা শেলফ। সাপোজ এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। যদি 1 এর সাথে 2 ম্যাচ না করে অথবা 3 ম্যাচ না করে, এটা হচ্ছে প্যালেট সমস্যা হবে, লিপ, এটা ক্লেফট লিপ হবে। আর 2 আর 3 যদি কোনো কারণে ম্যাচ না করে, এই জায়গাটা ম্যাচ না করে, তাহলে হবে হচ্ছে ক্লেফট প্যালেট। অনেক ক্ষেত্রে সবকিছু একসাথেও থাকে, ক্লেফট লিপ উইথ ক্লেফট প্যালেট থাকে। ক্লেফট লিপ এন্ড ক্লেফট প্যালেট সম্পর্কে লিখছে এখানে যে overview has two main phenotypes. Cleft palate more common in female, cleft lip are more common in males. Incidence demonstrate geographical variation, simple classification system. Cleft lip, cleft palate আলাদাভাবে ক্লাসিফাই করা, শুধু ক্লেফট লিপ, শুধু ক্লেফট প্যালেট এটসেট্রা। কি কারণে হয়? Cause are multifactorial. Most cases occur without a clear family history, known risk factor. Cleft may be associated with many craniofacial and medical syndrome, বিভিন্ন সিনড্রোমের সাথে হতে পারে। এই যেটা বলেছিলাম যে এটা হচ্ছে বিভিন্ন যে ফিউশন, ফেশিয়াল প্রসেস ফিউশনের সমস্যার জন্য এই প্রবলেমগুলো হয় সাধারণত। ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট কি কি প্রবলেম আছে? ইমিডিয়েটলি কিছু কেয়ার নিতে হওয়ার পরে তার বাচ্চার দুধ খেতে পারে না ঠিক মতো ক্লেফট লিপ ক্লেফট প্যালেটে, হ্যাঁ, তাহলে ইমিডিয়েট কিছু কেয়ার নিতে হয়। দে হ্যাভ ইস্যুজ উইথ ফিডিং অ্যান্ড এয়ারওয়ে, এর যাতে স্পেশাল কেয়ার নিতে হবে যাতে সে ঠিক মতো এটা করতে পারে। তো তার মানে হচ্ছে তার ফিডিংটা এনশিওর করতে হবে। এগুলো জাস্ট আমাদের হেডলাইনগুলো লাগবে। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ক্লেফট লিপ অন নোজ রিপেয়ার করতে হবে 3 to 6 মান্থের মধ্যে। আর ডেফিনেটিভ ক্লেফট প্যালেট রিপেয়ার করতে হয় 6 month to 12 মান্থের মধ্যে। এই যে কখন করা হয়, তারপর ক্লেফট লিপ ক্লেফট প্যালেটের প্রাইমারি সার্জারির পরে কিছু জিনিস খেয়াল রাখতে হয় যে তার হিয়ারিং ঠিক আছে কিনা, স্পিচ আছে কিনা, তার ডেন্টাল ডেভেলপমেন্ট ঠিক আছে কিনা, তার উন্ড হিলিং এবং অ্যাস্থেটিক ঠিক আছে কিনা, এইগুলো জাস্ট হেডলাইনগুলো জানলেই হবে। তার পরবর্তীতে তার অনেকের অ্যালভিওলার বোন গ্রাফটিং লাগে 7 to 12 ইয়ারে, অনেকের আবার অর্থোডেন্টিক ট্রিটমেন্ট লাগে, এবং কিছু কিছু ক্ষেত্রে ডিভিশন সার্জারি লাগে ক্লেফট লিপ ক্লেফট প্যালেটের ক্ষেত্রে, যে আরো সুন্দর করার জন্য প্লাস্টিক সার্জারি করে
রিভিশন সার্জারি লাগে। সামারিটা ইম্পর্টেন্ট। ক্লেফট সার্জারি ইনফ্যান্ট টাইম সেন্সিটিভ, ঠিক টাইমে করতে হবে। অ্যাস্থেটিক অ্যান্ড ফাংশনাল আউটকাম আর ইম্পর্টেন্ট। সার্জারি ইনভলভস রিস্টোরেশন অফ মাসল পজিশন as close to as normal as position possible. Planned surgery এর মধ্যে বোন গ্রাফটিং লাগতে পারে চিলড্রেনের ক্ষেত্রে ইফ অ্যালভিওলার ইনভলভমেন্ট দেয়ার। আর সেকেন্ডারি সার্জারি হবে আরো সেটাকে অ্যাস্থেটিক এবং ফাংশনাল আউটকাম ভালো করার জন্য। এগুলো জাস্ট হেডলাইন লাগবে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। হেডলাইনগুলো কি কি আছে, কি কি আউটকাম আছে। এয়ার নোজ এয়ার নেজাল সাইনাসেস, এগুলো থেকে আসলে ইএনটি থেকে বেশি কোশ্চেন খুব বেশি আসে না, তারপরে কিছু কিছু জিনিস আমাদের জানতে হয়। খুব কমন যে জিনিসগুলো আছে, অটাইটিস এক্সটার্না, এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকিউট ব্যাকটেরিয়াল হতে পারে, এখানে ট্রিটমেন্ট করা হয় স্টেরয়েড দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে, অনেক সময় সিস্টেমিক অ্যান্টিবায়োটিক লাগে। ক্রনিক অটাইটিস এক্সটার্না, ওখান থেকে আলটিমেটলি ডার্মাটাইটিস থাকতে পারে, ফাঙ্গাল অটাইটিস এক্সটার্না হতে পারে। এখানে ফাঙ্গাস থাকে, হাইফি থাকে, স্পোর থাকে, এখানে ক্লিন করতে হবে, অ্যান্টিবায়োটিক দিলে কাজ হবে না। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। নেক্রোটাইজিং অস্টাইটিস এক্সটার্না, এটা আলটিমেটলি স্কাল বেস পিয়ার্স করে ভিতরে ঢুকে যেতে পারে। এটা কাদের হয়? ইমিউনো কম্প্রোমাইজদের হয়। এদের জন্য ইন্টেন্সিভ লং টার্ম অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট লাগে। এটা সাধারণত ডায়াবেটিক পেশেন্টের হয় এবং এটা আলটিমেটলি স্কাল বেস পিয়ার্স করে দেখা যায় ভিতর মেনিনজাইটিস তৈরি করে ফেলছে। এটা হচ্ছে কি নেক্রোটাইজিং অটাইটিস এক্সটার্না, ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। এরপর আমরা জানি যে অটাইটিস মিডিয়া আছে এবং ওএমই আছে। ওএমই, অটাইটিস মিডিয়া, ডিফিউশন, এগুলো সব ইএনটি জিনিস, এগুলো আলাদাভাবে খুব বেশি লাগে না আমাদের সার্জিক্যাল ক্ষেত্রে। কখনো এসব জায়গাতে খুব বেশি প্রশ্ন আসেও নাই। অটাইটিস এক্সটার্না, অটোস্ক্লেরোসিস, এগুলো জাস্ট নাম দেখে যাওয়া আর কি। ব্যালেন্স হেয়ারিং, এখন আসি আমরা নোজ অ্যান্ড প্যারানেজাল সাইনাসেস। এখানে এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে অ্যান্টেরোইথমাইডাল আর্টারি, ফেশিয়াল আর্টারি, স্ফেনোপ্যালাটাইন আর গ্রেটাপ্যালাটাইন, এরা তৈরি, এখানে কিসেলব্যাক ট্রায়াঙ্গেল তৈরি করে প্লেক্সাস। এখানে পোস্টো ইথমাইডাল আর্টারি আসে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট সিঙ্গেল বেস কোশ্চেন যে কোনটা আসে না বা কিসেলব্যাক ট্রায়াঙ্গেলে। এটা অ্যানাটমির কোশ্চেন, কিন্তু এখানে আসতেছি কারণ আমরা যখন আলোচনা করব এপিস্ট্যাক্সিস, এটা এখানে দেখবো আমরা, খুব ইম্পর্টেন্ট। এপিস্ট্যাক্সিস কেন ইম্পর্টেন্ট? কারণ সার্জিক্যালি আমাদের এটা ফেস করতে হয়। What are the causes of epistaxis? Very important. Nose pricking, nose trauma, foreign body, tumor, infection, granuloma, angiofibroma. সিস্টেমের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট হাইপারটেনশন, এটা মনে রাখতে হবে। এছাড়া ওয়ারফেরিন, অ্যাসপিরিন, অ্যান্টিকোয়াগুলেন্ট, হেমোফিলিয়া, লিউকেমিয়া, মানে যে কোনো রকমের কোয়াগুলেশন ডিসঅর্ডার, এগুলো থেকে ট্রু ফলস আসার জন্য ভালো ইম্পর্টেন্ট ইয়ে এপিস্ট্যাক্সিস। এপিস্ট্যাক্সিস মোস্ট কমন cause are nose pairing, hypertension and anticoagulant therapy. Young patient ওখান থেকে আসে মেইনলি সবচেয়ে কমনলি কিসেলব্যাক প্লেক্সাস, মানে কিসেলব্যাক প্লেক্সাস একটা খুব ইম্পর্টেন্ট সিঙ্গেল বেস্ট। এলডারলি পিপলে পোস্টুল থেকে আসতে পারে। আইডিয়ালি ট্রিট উইথ ডিরেক্ট কটারিয়ার ব্লিডিং পয়েন্ট আন্ডার এন্ডোস্কোপিক গাইডেন্স। সিলভারনেটেড কটারি দেওয়া যায়। মডারেট ব্লিডিং মে বি রিকোয়ার্ড অ্যান্টিওনেজাল প্যাকিং, অনেক সময় কটারিতে যায় না, প্যাক দিয়ে রাখে। সিভিয়ার ব্লিডিং এ 2 রকমের প্যাকিং লাগতে পারে। পারসিস্টেন্ট ব্লিডিং হলে এন্ডোস্কোপিক স্ফেনোপ্যালাটাইন আর্টারি লাইগেশন। কেন স্ফেনোপ্যালাটাইন আর্টারি লাইগেশন? এটা একটা সিঙ্গেল বেস। এই কিসেলব্যাক ট্রায়াঙ্গেলে যতগুলো আর্টারি আছে সবচেয়ে বেশি সাপ্লাই আসে স্ফেনোপ্যালাটাইন থেকে। তাহলে কিসেলব্যাক ট্রায়াঙ্গেল যেটা আসে, আমি আবার ছবিতে আসি কারণ এটা যদিও এটা অ্যানাটমিক প্রশ্ন কিন্তু সবসময় আসে এটা। এই যে কিসেলব্যাক ট্রায়াঙ্গেলে কোনটা আসে না? আসে না হচ্ছে পোস্টেরিয়র আসে না, যদি এটা নেজাল সেপ্টামে সাপ্লাই দেয় কিন্তু আসে না। আর যদি বলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, সবচেয়ে বেশি সাপ্লাই করতে আসে, এটা হচ্ছে স্ফেনোপ্যালাটাইন আর্টারি থেকে। তাহলে আমার দুইটাই সিঙ্গেল বেস। এই আসে মোস্ট সাপ্লাই আসে স্ফেনোপ্যালাটাইন থেকে, আসে না থেকে পোস্টেরিয়র থেকে। এই দুইটাই সিঙ্গেল বেস কোশ্চেন।
এখানে আমাদের এখান থেকে আর খুব বেশি ওরকম নাই ইম্পর্টেন্ট। ফ্যারিংস, ল্যারিংস আর নেক, এখানে যে অ্যানাটমি গুলো আছে এখানে যা আছে তা তো দেখতে হবে, কিন্তু আমাদের খুব ভালো করে ইয়ে থেকেও পড়তে হবে, কারণ এটা অ্যানাটমি থেকে অনেক থেকে প্রশ্ন আসে, হেড নেক থেকে। আমরা যদি আসি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। এটা সাধারণত নেজোফ্যারিঞ্জে হয়, নেজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, ফ্যারিঞ্জিয়াস সব জায়গায় এটা ছড়ায় যায়। হ্যাঁ, মেল টু ফিমেল 3:1, এটা অলমোস্ট সব পার্টি হয়। এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, যেমন টোবাকো স্মোকিং, জেনেটিক, কিন্তু একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে এইটা, এপিস্টেম বার ভাইরাস। এটা সিঙ্গেল বেস। কোন ভাইরাসের সাথে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা ইম্পর্টেন্ট? এপিস্টেম বার ভাইরাস থেকে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হয়। এটিওলজি, জেনেটিক, ইনফেক্টিভ, এনভায়রনমেন্টাল, টোবাকো, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এপিস্টেম বার ভাইরাস থেকে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হয়। আর ক্লিনিক্যাল ফিচার এখানে এখানে ভালো আছে। সবচেয়ে সার্ভাইকাল লিম্ফোনোডাইপ্যাথি হয়, এটা যখন যেদিকে এক্সটেন্ড করে সেরকম ফিচার হয়, যেমন হেয়ার লস হতে পারে, অটাইটিস মিডিয়া, অটালজিয়া, নেজাল অবস্ট্রাকশন হতে পারে, ব্লাডি ডিসচার্জ ফ্রম নোজ হতে পারে, এপিস্ট্যাক্সিস হতে পারে, ক্রেনিয়াল নার্ভ পলসি। 3 থেকে 6, 9, 10, 11, 12, ট্রেনিসমাস, এগুলো সব হতে পারে অ্যাকর্ডিং টু এক্সটেনশন। এখন নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা যেটা আছে, ইনভেস্টিগেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইমেজিং হচ্ছে এমআরআই। এটা মনে রাখতে হবে, এমআরআইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এটার একটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, এর ট্রিটমেন্ট হচ্ছে নন সার্জিক্যাল, ইট ইজ হাইলি রেডিও সেন্সিটিভ, এটা সিঙ্গেল বেস্ট। নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা একটা ইম্পর্টেন্ট টপিক। এটা কেন হয়? এটা কজ, একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে এপিস্টেম বার ভাইরাস। এটার ইমেজিং হচ্ছে এমআরআই, আর ট্রিটমেন্ট হচ্ছে রেডিওথেরাপি। অ্যাকিউট টনসিলাইটিস, টনসিলাইটিস জিনিসটা কি? টনসিল ইনফ্লামেশন, টনসিলাইটিস যেটা আমরা জানি, টনসিলাইটিস হতে পারে। এর মোস্ট কমন কজ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এইটা হচ্ছে আমার সিঙ্গেল বেস। এখান থেকে কি কারণে হয়? হ্যাঁ, অন্যান্য কজ হতে পারে, কিন্তু মোস্ট কমন কজ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। আর কুইন্সি হচ্ছে কিন্তু পেরিটনসিলার লিজনে যে অ্যাসেস ফর্মেশন হয়, সেটা হলে কুইন্সি, সিভিয়ার পেইনফুল কন্ডিশন। এখানে আসে আমার টনসিলাইটিস হলে, ক্রনিক টনসিলাইটিস অনেকের অনেকদিন থাকতে পারে, ক্রনিক টনসিল হতে পারে। এখন আসে কখন কোন টনসিলোসেক্টমি আমি করবো, ইম্পর্টেন্ট। যাতে স্লিপ অ্যাপনিয়া থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে বারবার, ফর পালমোনারি থাকে, যদি সাসপেক্টেড ম্যালিগনেন্সি, কখন সাসপেক্টেড ম্যালিগনেন্সি? যদি দেখা যায় যে ইউনিল্যাটারাল টনসিলাস সোয়েলিং, তাহলে সাসপেক্টেড ম্যালিগনেন্সি। যাদের বারবার অ্যাকিউট টনসিলাইটিস হয়, ক্রনিক টনসিলাইটিস থাকে, যাদের কুইন্সি থাকে, অ্যাসিমেট্রিক্যাল টনসিল হয়, কনভালশন হলে টনসিলাইটিস থাকে, ডিপথেরিয়া যদি ক্যারিয়ার হয়, ভেরি ইম্পর্টেন্ট। আর যদি কারো সিস্টেমিক ডিজিজ হয়ে থাকে স্ট্রেপ্টোকক্কাস দিয়ে, তাহলে আমার ইন্ডিকেশন অফ টনসিলেক্টমি আছে। টনসিলেক্টমি প্রসিডিউর এইসব জায়গা থেকে আসলে খুব বেশি আসার কথা না। এই কমপ্লিকেশনটা জানতে হবে, যে সবচেয়ে কমন হচ্ছে হেমোরেজ, এবং এটা সবচেয়ে কমন হয় রিয়াকশনারি হেমোরেজ। এটা আসে যে রিয়াকশনারি হেমোরেজ কোথায় কোথায় হয়? টনসিলেক্টমি, থাইরয়েডেক্টমি, এইসব জায়গায় রিয়াকশনারি হেমোরেজ হয়। পেইন, ইনফেকশন, অটালজিয়া, এয়ার অবস্ট্রাকশন, ইনসাফিসিয়েন্সি, ওরাল ক্যাভিটি, আদার ইনজুরি, এটা দেখতে পারে। প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস হতে পারে, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস হতে পারে, এগুলো থেকে এত ইম্পর্টেন্ট না আসার মতো কিছু। গ্ল্যান্ডুলার ফিভার বা ইনফেকশন মনোলকিওসিস, এটা ইম্পর্টেন্ট কিসের মাধ্যমে হয়? এটা হচ্ছে এপিস্টেম বার ভাইরাস। যদি এগুলো ইয়েতে আলোচনা হবে আমাদের মাইক্রোওয়েভতে, কোনটাতে কি হয়। গ্ল্যান্ডুলার ফিভার হচ্ছে এপিস্টেম বার ভাইরাস দিয়ে। এরপরে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পাউচ।
ফ্যারিঞ্জিয়াল পাউচ কি? এটা হচ্ছে মিউকোসাল প্রোট্রুশন, ট্রোকিলিয়ান ডেহিসেন্স। এটা হচ্ছে weak area of the posterior pharyngeal wall between oblique fibers of thyropharyngeus and the transverse fiber of cricopharyngeus at the lower end of inferior constrictor muscle. এই প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসলের নিচের দিকে থাইরোফ্যারিঞ্জিয়াস আর ক্রিকোফ্যারিঞ্জিয়াস, এই দুইটার মাঝখান দিয়ে মিউকোসাল প্রোলাপসা, এটা হচ্ছে কিলিয়ান ডেহিসেন্স বলে। হ্যাঁ, এই ছবি এখানে আছে ফ্যারিঞ্জিয়াল পাউচ, এই যে এটা ওল্ড এজ পেশেন্টের, এই যে দেখেন এই যে একটা মিউকোসাল প্রোলাপস থাইরোফ্যারিঞ্জিয়াস আর ক্রিকোফ্যারিঞ্জিয়াসের মাঝখানে। ঠিক আছে, থাইরোফ্যারিঞ্জিয়াস আর ক্রিকোফ্যারিঞ্জিয়াসের মাঝখান দিয়ে মিউকোসাল প্রোলাপস হয়। ক্লিনিক্যাল ফিচার, এটা হচ্ছে বলেছিলাম ওল্ড এজ পেশেন্ট হয়। ওল্ড এজ পেশেন্ট মোর কমন ইন মেল। যখন পেশেন্ট খাওয়ার সময় তার রিগার্ডিটেশন হয় এবং রাতে দেখা যায় আলটিমেটলি অনেক ব্যাড ব্রেথ আসে, বারবার আরটিআই হয়, রিকারেন্ট আনএক্সপ্লেইন চেস্ট পেইন হয়, গার্গলিং হতে পারে, আলটিমেটলি ডিসফেজিয়া হতে পারে। এটা আমরা কিভাবে দেখব? এটাকে বলে বেরিয়াম সলো করে দেখতে পারি। আর সবচেয়ে ভালো দেখা যাচ্ছে ভিডিও ফ্লোরোস্কোপিক সলভিং স্টাডি। এটা জানতে হবে কিভাবে ভিডিও ফ্লোরোস্কোপিক স্টাডির মধ্যে দেখা যায়। এর মাধ্যমে আমরা জানতে পারি এখানে আছে। ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল, যেটুকু জানলেই হবে। একটা জিনিস জানতে হবে, এই যে ফ্যারিঞ্জিয়াল পাউচ, এটা একটা কমন জিনিস। এখানে কোনোভাবে আমার এটা এখানে দেয় না, কখনোই এখানে এন্ডোস্কোপি করা যাবে না। এন্ডোস্কোপি কন্ট্রাইন্ডিকেটেড, কারণ ফ্যারিঞ্জিয়াল পাউচে এন্ডোস্কোপি করলে সেখানে পারফোরেশন হওয়ার চান্স থাকে। এই দেখেন এখানে একটা দেখা যাচ্ছে বেরিয়াম সলিং ফ্যারিঞ্জিয়াল পাউচ, এই এখানটা পাউচের মতো জায়গা দেখা যাচ্ছে এখানে। বেরিয়াম সল অর্থাৎ ভিডিও ফ্লোরোস্কোপি দিয়ে দেখা হয়। সার্জারি হচ্ছে মেইনস্টে অফ ট্রিটমেন্ট। এখানে কখনোই এন্ডোস্কোপি করা যাবে না। এটা হচ্ছে অ্যাকিউট এপিগ্লোটাইটিস। এটা হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে হয় বেশি, চিলড্রেন অফ 2 years and over, এবং হয় কি দিয়ে? কজ বাই হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এটা হচ্ছে মোস্ট কমনলি হয় হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এখন আসি আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ট্র্যাকিওস্টমি। এই কতগুলো চার্ট আছে, খুবই ইম্পর্টেন্ট। কেন আমরা ট্র্যাকিওস্টমি করি? অ্যাকিউট রেসপিরেটরি যদি এয়ার অবস্ট্রাকশন হয়, যেমন ফরেন বডি, টিউমার, পটেনশিয়াল আউটব্রেক অবস্ট্রাকশন, যেমন প্রিয়র টু সার্জারি আমরা আগে থেকে করে নিতে পারি। প্রোটেকশন অফ লোয়ার এয়ারওয়ে, যেমন যদি ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির ক্ষেত্রে যাদের আর্টিফিশিয়াল রেসপিরেশন দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। মোর দেন 10 days, মোটামুটি যাদের 7 থেকে 10 দিনের বেশি ভেন্টিলেশন দিতে হয়, তাদের আমরা ট্র্যাকিওস্টমি করি। কেন করে দিই এটা আমরা পরবর্তী আলোচনা করব। ট্র্যাকিওস্টমি 2 রকম আছে। এটা হচ্ছে ইমার্জেন্সি ট্র্যাকিওস্টমি, যেটা হচ্ছে আমরা ভার্টিক্যাল করি। আর ইলেকট্রিক যে ট্র্যাকিওস্টমি হয়, সেটা সাধারণত আমাদের হবে এরকম হরাইজন্টাল। এখন একটা কোয়েশ্চেন আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ট্র্যাকিওস্টমি কোনটা, সবচেয়ে তাড়াতাড়ি হতে পারে? এটা হচ্ছে ক্রিকোথাইরয়েডোটমি। এটা একটা সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন। ক্রিকোথাইরয়েডোটমি, এখানে একটা ছবি ছিল, এই ক্রিকোথাইরয়েডোটমি। এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট ট্র্যাকিওস্টমি ইমার্জেন্সির মধ্যে, ক্রিকোথাইরয়েডোটমি। এখন আমরা দেখি ট্র্যাকিওস্টমি যে আমরা করি, ট্র্যাকিওস্টমি করার লাভ কি, লস কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, আমরা বলেছিলাম যে একটা পেশেন্ট যদি আমি ইনকিউবেশন দিয়ে রাখি, 10 দিন পরে আমি ট্র্যাকিওস্টমি করছি। কেন? এই প্রতিটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। অ্যানাটমিক্যাল ডেড স্পেস কমে যায় বাই 50%, ওয়ার্ক অফ ব্রিদিংটা কমে যায়, অ্যালভিওলার ভেন্টিলেশন ভালো হয়, পেশেন্টকে সিডেট করে রাখতে হয় না। কিন্তু প্রবলেম হচ্ছে
এখানে হিট এবং ময়েশ্চার লস হয়, এখানে যে সিলিয়াটেড সেলগুলো এগুলো লস হয়ে যায়, মেটাপ্লাসিয়া হয়। এর জন্য দেখা যায় ভিকনে মিউকাস গুলো তৈরি হয় এবং মিউকাস বের হতে পারে না, ইম্প্যাক্টেড মিউকাস হয়ে যায়, মানে ক্রাশ ফর্মেশন হয়। আর অনেক ক্ষেত্রে ট্র্যাকেস্টমি করার পরে পেশেন্ট আলটিমেটলি খেতে পারে না, যদিও নর্মালি খেতে পারে, অনেক ক্ষেত্রে নর্মাল সলিং করতে পারে না এবং অ্যাসপিরেশন হতে পারে। তাহলে যদিও আমার ভেন্টিলেশন ভালো হয়, কিছু কিছু সমস্যার কারণে ট্র্যাকেস্টমি অনেক সময় করা হয় না। ট্র্যাকেস্টমির কি কি কমপ্লিকেশন আছে এটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে ট্রু ফলস আছে অনেক বেশি। ইন্ট্রাঅপারেটিভ হেমোরেজ হতে পারে, আশেপাশে স্ট্রাকচার ইনজুরি হতে পারে, ট্রাকিয়াতে ড্যামেজ হতে পারে। পোস্ট অপারেটিভ আর্লি ওইখানে হেমোরেজ হতে পারে, অ্যাপনিয়া হতে পারে, এমফাইসামা হতে পারে, নিউমোথরাক্স নিউমোরেস্টিয়াম হতে পারে, ইনফেকশন হতে পারে, অ্যাক্সিডেন্টাল এক্সটিউবেশন হয়ে যেতে পারে। লেট হচ্ছে ট্রাকিওকিউটনেস ফিস্টুলা হতে পারে, ট্রাকিওসোরিয়াল ফিস্টুলা হতে পারে, ডিফিকাল্ট ডিক্যানুলেশন হতে পারে এবং ট্রাকিয়াল স্টিনোসিস হতে পারে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। একটা ট্র্যাকেস্টমি কি কি কমপ্লিকেশন আছে, ট্র্যাকেস্টমি কি কি সুবিধা, ট্র্যাকেস্টমি কেন কেন করা হয়। ট্র্যাকেস্টমি পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, আমরা জানি ট্র্যাকেস্টমি করার পরে ওইখানে বারবার মিউকাস জমে, এই জন্য বারবার সাকশন দিতে হবে, হিউমিডিফিকেশন করতে হবে, কারণ অনেক বেশি আমার হিউমিডিফাইড এয়ার লস হয়। পেশেন্টের পজিশন ঠিক রাখতে হবে, পেশেন্টকে বারবার অনেক টিউব চেঞ্জ করতে হবে, ডায়ালেটর দিয়ে ডায়ালেট করতে হবে, ইনার টিউবটা বারবার ক্লিন করতে হবে। এছাড়া পেশেন্টকে ফিজিওথেরাপি দিতে হবে। ট্র্যাকেস্টমি করলেই হবে না, সেটা মেনটেন করতে হবে। এই ইম্পর্টেন্ট মেনটেনেন্স, কিভাবে ট্র্যাকেস্টমি মেনটেন করবে। এখানে বিভিন্ন রকম ট্র্যাকেস্টমি টিউবগুলো আছে, এই টিউবগুলা রেগুলার হিউমিডিফিকেশন করতে হয়, বাইরে একটা গজ দিয়ে পানি দিয়ে বারবার ক্লিন করতে হয়, ইনার টিউব চেঞ্জ করতে হয়, এটসেট্রা। আদার কি কি এয়ারওয়ে প্রসিডিউর আছে, ফাইবার অপটিক এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন আছে, ল্যারিঞ্জিয়াল মাস্ক আছে, এলএমএ, ট্রান্সট্রাকিয়াল ভেন্টিলেশন আছে, আর যে ক্রিকোথাইরয়েডেক্টমি যেটা বলছেন সবচেয়ে এটা একটা ওয়ান সর্ট অফ ট্র্যাকেস্টমি, ফাস্টেস্ট ওয়ে টু গেইন অ্যাক্সেস ইজ ক্রিকোথাইরয়েডেক্টমি। ভোকাল নোডুল এগুলো খুব বেশি লাগবে না আমাদের। এখানে আসে আমাদের লাম্প ইন নেক, ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে ব্রাঙ্কিয়াল সিস্ট। ব্রাঙ্কিয়াল সিস্টটা কি? ব্রাঙ্কিয়াল সিস্ট হচ্ছে সেকেন্ড যে ব্রাঙ্কিয়াল ক্লেফট, এইটার রেমনেন্ট। এটা স্কোয়ামাস এপিথেলিয়াম লাইন থাকে, থিক টার্বিক ফ্লুইড থাকে। এটা সাধারণত আপার নেক থাকে, আর্লি অ্যাডাল্টহুডে দেখা যায়। এবং এটা ইম্পর্টেন্ট, জাংশন অফ দ্য আপার থার্ড অ্যান্ড মিডল থার্ড অফ স্টার্নাকুলোমাস্টয়েড, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েন্ট সোয়েলিং দ্যাট মে ট্রান্সমিউট, সবসময় ট্রান্সমিট করে না, সফট সোয়েলিং, ডিফিকাল্ট টু প্যালপেট। এই প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। ব্রাঙ্কিয়াল সিস্ট হচ্ছে খুবই কমন একটা কনজেনিটাল অ্যানোমালি। এটা দেখা যায় হচ্ছে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলে, হ্যাঁ, যে স্টার্নাকুলোমাস্টয়েডের আপার 1/3 আর লোয়ার 2/3 জাংশনে যেখানে ওই জায়গায় এটা হয়, এর মধ্যে একটা থিক ফ্লুইড থাকে কিন্তু এটা খুব সফট থাকে। এখানে প্রত্যেকটা অনেকগুলো সিঙ্গেল বেস কোশ্চেন আছে এখানে আছে। আচ্ছা, সিস্টটা ইনফেক্টেড হতে পারে। আলট্রাসাউন্ড এন্ড এফএনসি হচ্ছে আমার ডায়াগনোসিস, ট্রিটমেন্ট হচ্ছে কমপ্লিট এক্সিশন। এখানে ব্রাঙ্কিয়াল ফিস্টুলা হচ্ছে, এই সিস্টটা যদি কোনো কারণে বাইরে পারসিস্ট করে স্কিনের সাথে, এটা হলো ব্রাঙ্কিয়াল ফিস্টুলা। এইটা হচ্ছে সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফট থেকে আসে। এটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে এক্সটার্নাল অরিফিসটা, ওই ক্ষেত্রে আমরা সিস্ট হয়েছিল আপার 1/3 আর লোয়ার 2/3 জাংশনে, কিন্তু যে এক্সটার্নাল ফিস্টুলা থাকে, এটা এক্সটার্নাল থাকে হচ্ছে লোয়ার থার্ড অফ নেক নিয়ার দ্য অ্যান্টেরিয়র বর্ডার স্টার্নাকুলোমাস্টয়েড। এটা মোটামুটি বলে লোয়ার 1/3 আর আপার 2/3 অফ দ্য স্টার্নাকুলোমাস্টয়েড জাংশনে থাকে। আর ইন্টারনাল অরিফিসটা থাকে হচ্ছে টনসিলার পিলার, এখানে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টটা পোস্টেরিয়র ফসাল পিলার, জাস্ট বিহাইন্ড দ্য টনসিলার, বলে অনেকে বলে টনসিলার ফসাই। এটা অবলিকলি যায়, উপরে টনসিলার ফসাই থাকে, নিচে এসে পরে হচ্ছে স্টার্নাকুলোমাস্টয়েড আপার 2/3 লোয়ার 1/3 জাংশনে। এটা আলটিমেটলি কমপ্লিটলি
এক্সিশন করতে হয়, কমপ্লিট এক্সিশন করতে হয়। তো এইটা হচ্ছে একটা ব্র্যাঙ্কিয়াল সিস্ট, ব্র্যাঙ্কিয়াল ফিস্টুলা। এটা অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলের টিউমার, মেইনলি হচ্ছে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল। আর এটা হচ্ছে সিস্টিক হাইগ্রোমা। এটা সাধারণত অনেক বাচ্চার ক্ষেত্রে প্রেজেন্ট করে এবং অনেক ক্ষেত্রে এত বড় হয় যেটা অবস্ট্রাকটেড লিভার করতে পারে। এখানে ক্লিয়ার ফ্লুইড থাকে, সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াম থাকে। এটা নেকে হয়, অনেক সময় সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, টাং, মাউথ, এক্সিলাতেও হয়। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এটা হচ্ছে ব্রিলিয়ান্টলি ট্রান্সলুমিনেট। হ্যাঁ, ব্রিলিয়ান্টলি ট্রান্সলুমিনেট। ব্র্যাঙ্কিয়াল যে ফিস্টুলা বা ব্র্যাঙ্কিয়াল সিস্ট এটা কিন্তু খুব বেশি ট্রান্সলুমিনেট করে না। সিস্টটা অনেক সময় এত র্যাপিড গ্রো হয় যে এইটা রেসপিরেটরি ডিস্ট্রেস করতে পারে এবং তখন অনেক সময় ট্রাকেস্টমি করা লাগতে পারে। ডেফিনেট ট্রিটমেন্ট হচ্ছে কমপ্লিট এক্সিশন। আর যদি অনেক বড় হয়ে যায় ওইখানে স্ক্লেরোজিং ইনজেকশন দেয়। এই দুটো হচ্ছে মনে রাখতে হবে, দুইটা ট্রিটমেন্ট আছে এটা। তাহলে ব্রিলিয়ান্টলি ট্রান্সমিশন, এই আপনারা দেখতে পাচ্ছেন সিস্টিক হাইগ্রোমা, একটা হিউজ সোয়েলিং ইন দ্য নেক, সিস্টিক হাইগ্রোমা। এটা হচ্ছে ব্রিলিয়ান্টলি ইলিমিনেট করে সিস্টিক হাইগ্রোমা। হ্যাঁ, আর ব্র্যাঙ্কিয়াসিস ছিল কোথায়? অ্যান্টিরিয়র 2/3। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে সুন্দর করে ব্র্যাঙ্কিয়াসিস, এই যে স্টার্নোক্লেডোমাস্টাইডের এই জায়গাটায় আপার 1/3 আর লোয়ার 2/3 এর জাংশনে হচ্ছে ব্র্যাঙ্কিয়াসিস বা ব্র্যাঙ্কিয়াল ফিস্টুলা। কিন্তু ফিস্টুলাটা ওপেন করে আবার লোয়ার 1/3 আর আপার 2/3 এর জাংশনে এখানে। এরপরে আসে আমরা থাইরোগোসাল সিস্ট। থাইরোগোসাল সিস্ট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ডিসেন্ড করে কোন দিক দিয়ে? বেজ অফ দ্য টাং থেকে সামনে দিয়ে যায়, ইসমাসে যায়, আলটিমেটলি সেকেন্ড থার্ড রিং এর সামনে থাকে ইসমাস। এইটা হওয়ার সময় হাইড বোন তখনও ফর্ম হয় নাই। থাইরোগোসাল ডাকটা সিস্টটা যে কোনো জায়গায় থাকতে পারে মিড লাইনে। এটা আমরা দেখবো হচ্ছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে সিস্ট থাকবে হচ্ছে মিড লাইনে। Classically, the cyst move upwards on swelling and tongue protrusion, but cannot also occur with outer midline cyst like dermoid. এটা খুব ইম্পর্টেন্ট। একটা থাইরোগোসাল সিস্ট হচ্ছে ডিগ্লুটেশনের সাথে আপ ডাউন করবে এবং টাং প্রোট্রুড করলে বের হয়ে আসবে। একটা থাইরয়েড সোয়েলিং হচ্ছে শুধুমাত্র ডিগ্লুটেশনে আপ ডাউন করবে, আর ডার্মাইড সিস্ট থাকলে কোনোটাই করবে না। যখন ক্লিনিক্যাল সিনারিও আসবে এই পয়েন্টটা দিয়েই দেয়, ডিগ্লুটেশন এন্ড টাং প্রোট্রুশন। এটা সিঙ্গেল বেস। টাং প্রোট্রুশন টেস্ট ইজ পজিটিভ ফর থাইরোগোসাল সিস্ট। ইট মে বিকাম ইনফেক্টেড, মে হ্যাভ ডিসচার্জিং সাইনাস। ট্রিটমেন্ট হচ্ছে সব ট্র্যাক সহ নিয়ে আসতে হবে উইথ বডি অফ হায়ার্ড বোন। এটাকে বলে সিস্ট ট্রাঙ্ক অপারেশন। সুপারফিশিয়াল ট্র্যাক থ্রো দ্য বেজ অফ দ্য টাং, এটার নাম হচ্ছে সিস্ট ট্রাঙ্ক। এটাও একটা সিঙ্গেল বেস। সিস্ট ট্রাঙ্ক অপারেশন সম্পূর্ণ ট্র্যাক, বেজ অফ দ্য ট্রায়াঙ্গল অল্প একটু অংশ এবং বডি অফ দ্য হায়ার নিয়ে আসতে হবে। ইট ইজ কল্ড দ্য সিস্ট ট্রাঙ্ক অপারেশন। ভেরি ইম্পর্টেন্ট। লাডভিগ অ্যাঞ্জাইনা এত ইম্পর্টেন্ট না, তারপর জানা একটু দরকার। এটা হচ্ছে একটা সাবমেন্ডিবুলার রিজনের একটা ব্রলি সোয়েলিং, ইনফ্লামেশন হয়। এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন দিয়ে হয় উইথ অ্যানারোবিক অর্গানিজম। এটা খুবই একটা ইনফেক্টিভ কন্ডিশন। লাডভিগ অ্যাঞ্জাইনা। সার্ভাইকাল লিম্ফ্যাডেনাইটিস, এইটা খুব ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রু ফলস। সবচেয়ে কমন রিঅ্যাক্টিভ, এছাড়া ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, টিবি হতে পারে। আমাদের জন্য সবচেয়ে কমন 1 নম্বর টিবি। টক্সোপ্লাজমোসিস হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে। ম্যালিগনেন্টের মধ্যে প্রাইমারি হতে পারে লিম্ফোমা, সেকেন্ডারি হতে পারে। বিভিন্ন কজ অফ সার্ভাইকাল লিম্ফ্যাডেনাইটিস। টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস ভেরি ইম্পর্টেন্ট।
টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস, এটাতে হ্যামিটোলবিনের একটা স্টেজ আছে, যে প্রথম সেটা ফার্ম হয়, পরে ম্যাটেড হয়, পরে ওইখানে পাস জমে, ওইটা আলটিমেটলি কলাস্টার অ্যাবসেস ফর্ম করে বাইরে, এটা এখানে নাই। এটা ক্লিনিক্যালি আছে যে এটা একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এটা কলার স্টার অ্যাবসেস ফর্ম করে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। ক্যারোটিড বডি টিউমার, প্যারাগ্যাংলিওনোমা, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিচার। এটা হচ্ছে কি, এটা রেয়ার টিউমার, হাই অ্যালটিটিউডে যারা থাকে, যারা ক্রনিক হাইপোক্সিয়া তাদের হয়, এদের ক্যারোটিড বডিটা বড় হয়ে যায়, এটাই হচ্ছে ক্যারোটিড বডি টিউমার। তাহলে এটা হচ্ছে কাদের হবে, তিব্বতে যারা থাকে তাদের হয়। একটা এখানে একটা স্লোলি এনরাজিং পেইনলেস লাম্প থাকে, এটা ক্যারোটিড বাইফার্কেশন। এটা কেন ইম্পর্টেন্ট, এটা কেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা সাসপেক্ট করলে আমার ক্যারোটিড অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, এমআরআইও করা যেতে পারে। কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় লিম্ফ নোডকে ক্যারোটিড বডি টিউমার হিসাবে ভুল করি, এবং এটা একটা কমন ড্যামেজ হয়, যে এটা ডিডি হচ্ছে লিম্ফ নোড, লিম্ফ নোড ইন অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, এবং এই জন্য অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে কোনো লিম্ফ নোড করার আগে ভালো করে সাবধানে করতে হয় এর ক্যারোটিড বডি টিউমার কিনা। কিন্তু আমাদের দেশে ইনসিডেন্স কম, এটা যারা হচ্ছে হাই অ্যালটিটিউড থাকে, যাদের অক্সিজেনের অভাব থাকে, সেই ক্ষেত্রে এই ক্যারোটিড বডি টিউমার এদের হয়ে থাকে। এই জন্য আমাদের একটা লিম্ফ নোড একটা ডিডি হচ্ছে ক্যারোটিড বডি টিউমার। নেক ডিসেকশনে আসি আমরা। নেক ডিসেকশন হচ্ছে ক্লাসিক্যাল রেডিক্যাল ডিসেকশন, আগে করা হতো, এখন করে না সাধারণত। এখানে হচ্ছে সার্ভাইকেল লিম্ফ নোডগুলো কাটা, প্লাস সাথে ইন্টারনাল জুগুলার ভেইন, অ্যাক্সেসরি নার্ভ, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এন্ড স্টার্নাকুলার ম্যাস্টার, এগুলো সব কেটে ফেলে। এটা হচ্ছে ক্লাসিক্যাল নেক ডিসেকশন। একটা হচ্ছে মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশন। এখানে ওয়ান অর মোর অফ দ্য স্ট্রাকচার, যেমন অ্যাক্সেসরি নার্ভ অথবা স্টার্নাকুলার ম্যাস্টার অথবা ইন্টারনাল জুগুলার ভেইন, এগুলোকে প্রিজার্ভ করা হয়, সব নোড নিয়ে নেওয়া হয়। আর সিলেক্টিভ নেক ডিসেকশন যেটা এখন করা হয়, one or major lymph node group are preserved along with sternocleidomastoid mastoid accessory nerve interjugular vein, মানে যেটা দরকার শুধুমাত্র সেইটা কেটে নেওয়া আসে সিলেক্টিভ নেক ডিসেকশন। বর্তমানে যেটা করে সেটা হচ্ছে সিলেক্টিভ নেক ডিসেকশন। দেখা গেছে যে এই যে মডিফাইড রেডিক্যাল বা রেডিক্যাল নেক ডিসেকশন করার পরে মর্টালিটি অনেক বেশি, এই জন্য এখন সিলেক্টিভ নেক ডিসেকশন করে। ওরাল ক্যাভিটি ক্যান্সার, ওরাল ক্যাভিটি সবচেয়ে বেশি কমন ক্যান্সার হয় টাঙে। হ্যাঁ, এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর ওরাল ক্যাভিটি ক্যান্সার। সবচেয়ে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে স্মোকিং, তারপরে অ্যালকোহল, বিটার লিভ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেরিডিটারি ইমিউনোসাপ্রেশন, ক্রনিক ইনফ্লেকশন, প্রিম্যারিটাল ইনফেকশন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আমার স্মোকিং। এখানে কিছু লেশন আছে, যেমন লিউকোপ্ল্যাকিয়া, এরিথ্রোলিউকোপ্ল্যাকিয়া, প্রলিফারেটিভ ভেরুকাস লিউকোপ্ল্যাকিয়া, সাবমিউকাস ফাইব্রোসিস, লাইকেন প্ল্যানাস, লুপাস এরিথ্রোমেটোসিস। তারপর হচ্ছে আরো কিছু আছে, এরিথ্রোমাইসিস বুল্লা, ডিসকেরাটোসিস কনজেনিটা। এই সবগুলো হচ্ছে প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন, এগুলো হচ্ছে একটা প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন। আরেকটা আছে যেমন স্প্যাকল লিউকোপ্ল্যাকিয়া, এই নামগুলো মনে রাখতে হবে, প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন। ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড ইনক্রিজ রিস্ক অফ ম্যালিগন্যান্ট চেঞ্জ ফ্রম প্রিম্যালিগন্যান্ট। দেখা যায় বেশিরভাগগুলো প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন থেকেই আসে, ফিমেলদের বেশি হয়, যাদের 5 to 200 মিলিমিটার স্কয়ার বেশি তাদের হয়। নন হোমোজেনাস লেশন হলে, নন স্মোকারদের ক্ষেত্রে বেশি হয়, মাল্টিপল লেশন থাকলে বেশি হয়, ল্যাটারাল বর্ডার অফ টাং অফ মাউথে বেশি হয়। এইগুলো মনে রাখতে হবে যে আমার কি কি আছে রিস্ক ফ্যাক্টর ফর ম্যালিগন্যান্সি ওরাল ক্যাভিটিতে, আর কোন কোন প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন থেকে আসে। এটা ট্রু ফলস এখান থেকে আসে। এটা টিএনএম সেট একটু অল্প একটু মনে রাখার জন্য, যে কার্সিনোম ইন সিটো তো টিআইএস 2 সেন্টিমিটারের কম যদি হয়, অথবা ডেপথ 5 মিলিমিটার কম, এটা T1। 2 সেন্টিমিটার যদি হয়, যদি ডেপথ তো বেশি হয়ে যায় তাহলে এটা T2। 4 সেন্টিমিটারের বেশি অথবা টিউমারের সাইজের ডেপথ যদি 10 মিলিমিটার হয় তাহলে T4, T3। আর T4 হচ্ছে
অ্যাডভান্স ডিজিজ, এই পর্যন্ত মোটামুটি একটু মনে রাখলেই হবে। ওরাল ক্যাভিটি যদি কোনো ক্যান্সার হয়, এটা একটা ওয়ার্কআউট আছে, হিস্টোলজি অ্যান্ড এক্সামিনেশন, বায়োপসি, এটা মনে রাখতে হবে। এখানে কিন্তু এফএনএসি করলে হবে না। আমরা যদি স্যালাইভারি গ্ল্যান্ডের করি সেখানে করতে এফএনএসি, ওরাল ক্যাভিটিতে বায়োপসি। এরপরে রেডিওলজি ইনভেস্টিগেশন, ফাংশনাল স্ট্যাটাস, মাল্টিডিসিপ্লিনারি টিম নিয়ে ডিসকাশন করব, প্যাথোলজি স্টেজিং করব, ট্রিটমেন্ট অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট সেটা করব। এখানে করতে হবে বায়োপসি। টাঙে কোনো আলসার হলে, টাঙে কোনো ক্যান্সার হলে আমার এখান থেকে অবশ্যই এক্সিশন বায়োপসি করতে হবে। একটা ওরাল ক্যাভিটি কি কি সাইন সিম্পটম রিপ্রেজেন্ট করে? নন হিলিং আলসার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 উইকের বেশি যদি আলসার হয় তাহলে আমার সাবধান হয়ে যেতে হবে। লিম্ফ্যানোপ্যাথি, পিগমেন্টেশন, ইন্ডিউরেশন, হোয়াইট লেশন, ইনফ্লামেটরি লেশন, আনএক্সপ্লেইনড টুথ মোবিলিটি, সেন্সরি ডেফিসিট, অটালজিয়া, ডিসফেজিয়া, এটসেট্রা। এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট ফিচার্স অফ ওরাল ক্যাভিটি টিউমার। এখানকার সার্জিক্যাল আমাদের খুব বেশি লাগবে না, এটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি এখানে অনেক গ্রাফ ফ্লাপ বিভিন্ন কিছু ইউজ করতে পারে। এটা পার্ট 1 এর জন্য ইম্পর্টেন্ট না এগুলা। এখন আমরা আমাদের যে আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে, সেটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার। এখান থেকে অ্যানাটমি, ফিজিওলজি সব লাগবে। এখানে আমাদের কয়টা স্যালাইভারি গ্ল্যান্ড আছে? আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড মেজর আছে 3টা, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। এছাড়া ছোট ছোট অনেকগুলা 8টা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড আছে। এই স্যালাইভারি গ্ল্যান্ড যেগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। Parotid and minor salivary glands are ectodermal in origin, whereas submandibular and sublingual glands are endodermal. এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কোনটা কোনটা ectodermal, কোনটা কোনটা endodermal? Facial vessel, facial nerve, lymphatic tissue are embedded in substance of the parotid gland before the capsule fuse. এখন কোন জায়গায় কি কি প্রবলেম হয় মনে রাখতে হবে। আমাদের প্যারোটিড গ্ল্যান্ডে মেইনলি হয় টিউমার, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে মেইনলি হয় হচ্ছে থাইরয়েড টিউমার, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে মেইনলি হয় গ্র্যানুলা। এখন আমরা দেখেন কমন ডিসঅর্ডার মিউকোসিল, এটা হচ্ছে এক্সট্রাভাসেশন অফ মিউকোসিলস অ্যান্ড রিটেনশন সিস্ট। এটা সবচেয়ে বেশি কমনলি কোথায় হয়? এটা সবচেয়ে বেশি কমনলি হয় হচ্ছে আমার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে। এইটা থেকে বারবার আসে কোয়েশ্চেন, এই হোয়াট ইজ র্যানুলা, লিটল ফ্লগ, রাপচার অফ দ্য মেইন ডাক্ট অর দ্য রাপচার অবস্ট্রাক্টর অ্যাসাইন অফ সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড অথবা যে ডাক রাপচার থেকে হতে পারে। এটা ব্লুইশ সোয়েলিং থাকে ইন দ্য anterior floor of mouth that resemble the belly or air sac of frog. এটা এয়ার স্যাকের মতো দেখা যায়। এইখান থেকে অনেক সময় মাইলোহাইড মাসলকে যদি পিয়ার্স করে তখন এটাকে বলে প্লাঞ্জিং গ্রানুলা। এটা সফট ফ্ল্যাকচুয়েন্ট লেশন, পেইনলেস আনলেস ইনফেক্টেড। তাহলে আমরা দেখলাম যে আমাদের যদি টাঙের নিচে হয় এটাকে বলে র্যানুলা। ফ্লোর অফ দ্য মাউথ, এই যে ছবি দেখা যাচ্ছে, এই ফ্লোর অফ দ্য মাউথে একটা ট্রান্স ইলিমিনেট করে ফ্রগ বেলির মতো, এটাকে বলা হয় র্যানুলা বা ফ্রগ। আর যখন এইটা মাইলোহাইডকে পিয়ার্স করে যায়, হ্যাঁ, এটাকে বলে হচ্ছে প্লাঞ্জিং র্যানুলা। তো এইটা একরকমের রিটেনশন সিস্ট। এটা খুব ইম্পর্টেন্ট। কোন জায়গায় হয় র্যানুলা? এটা হচ্ছে সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ডে।
এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে সাইলাডেনাইটিস। ইনফ্লামেশন অফ সালাইভারি গ্ল্যান্ড, অ্যাকুট অর ক্রনিক, ভাইরাল আর ব্যাকটেরিয়াল কজ হতে পারে। প্যারোটিড গ্ল্যান্ড আর মোর কমনলি ইনভলভ দেন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। ইনফেকশনটা কোনটা বেশি, সবচেয়ে কমন কি কারণে হয়? সাইলাইনাইটিস। অনেক কারণে হয়, যেটা আমাদের মনে রাখতে হবে। অ্যাকিউট থেকে মাম, ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়া কক্সিকি ভাইরাস, সাইটোমেগালো, প্যারামিক্সো, স্টেফরিয়াস। আর গ্রানুলোমাটাস মনে রাখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা, একটা টিবি আর সার্কাইডোসিস। এছাড়া অ্যাবসেস হতে পারে, ক্যাস্টার ডিজিজ, অন্যগুলো। এটা একটা সিঙ্গেল বেসের জন্য, এইগুলা সিঙ্গেল বেসের জন্য, আর এই বাকিগুলো হচ্ছে টু ফসের জন্য, কজগুলো। ইনফেকশন, সাইলোলিথিয়াসিস, স্টোন ফর্মেশন। সাইলোলিথিয়াসিস পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে? পেশেন্ট হচ্ছে cyclical postprandial swelling of major salivary gland and dryness, possibly due to decreased salivary flow. খাওয়ার সময় ফুলে যায় এবং ব্যথা করে। এবং এটা ইম্পর্টেন্ট কি, সবচেয়ে কমনলি কোথায় হয়? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে হয়। তাহলে আমি তিনটা জিনিস মনে রাখবেন। ইনফেকশন সবচেয়ে বেশি হয় প্যারোটিড গ্ল্যান্ডে, স্টোন বেশি হয় সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে, আর র্যানুলা হয় হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে। আবার টিউমারও সবচেয়ে বেশি হয় হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডে। তো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে হয়, এখানে এক্স-রে ধরা পড়ে, কারণ এটা হচ্ছে স্টোনস হচ্ছে মেইনলি 80% হচ্ছে রেডিও প্যাক, এবং ধরা পড়লে আলটিমেটলি এটা আমাদের অনেকগুলো ওয়ে আছে নিয়ে আসার। একটা সার্জারি করে নিয়ে আসা হয়, একটা হচ্ছে শক ওয়েভ লিথোট্রিপসি নিয়ে আসা হয়, এন্ডোস্কোপি করে নিয়ে আসা হয়, অনেক সময় পুরো গ্ল্যান্ডটা রিমুভ করা লাগতে পারে। এগুলো আমাদের খুব বেশি লাগবে না। নিওপ্লাজম অফ সালাইভারি গ্ল্যান্ড, নিওপ্লাজমের মধ্যে সবচেয়ে বেশি নিওপ্লাজম কোথায় হয়? সবচেয়ে বেশি নিওপ্লাজম হয় হচ্ছে আমার প্যারোটিড গ্ল্যান্ডে। যদি আমি বিনাইন আসি, সবচেয়ে কমনলি হয় প্লিওমার্ফিক অ্যাডেনোমা, 90% প্যারোটিড গ্ল্যান্ড টিউমার। এছাড়া অন্যান্যর মধ্যে হতে পারে মনে রাখার মতো ওয়ার্টিন্স টিউমার, আর সবচেয়ে ম্যালিগনেন্ট, কমনেস্ট ম্যালিগনেন্ট হচ্ছে মিউকোএপিডার্মাস টিউমার, এটা সিঙ্গেল বেস কমনেস্ট। কিন্তু সবচেয়ে খারাপ যেটা ফেশিয়াল গ্ল্যান্ড ইনভলভ করে, এটা হচ্ছে অ্যারোনেট সিস্টিক অ্যাডেনোমা, এটা সিঙ্গেল বেস্ট। প্লিওমার্ফিক অ্যাডেনোমা মোস্ট কমন বিনাইন টিউমার। থার্ড এন্ড থিক টেকেটে হয়, এটা একটা প্যারোটিড গ্ল্যান্ডে বেশি হয়, সবচেয়ে বেশি। এটা পেইনলেস একটা সলিটারি সলিউশন থাকে। এখানে ফেশিয়াল নার্ভ ইনভলভ থাকে না। ওয়াটকিন্স টিউমার, এর আরেকটা নাম হচ্ছে সিস্ট অ্যাডেনো লিম্ফোমা, বিনাইন টিউমার এটাও। এটা ওল্ড এজে বেশি হয়, older men with smoking। এটা আমাদের খুব বেশি লাগবে না। আর সবচেয়ে কমনেস্ট টিউমার কোনটা? মিউকোএপিডার্মাস টিউমার, মোস্ট কমন ম্যালিগন্যান্সি, কিন্তু এটা লেস ভিরুলেন্ট। মোস্ট কমন সালাইভারি ম্যালিগন্যান্সি, এটা অন্যান্য গ্ল্যান্ডে হতে পারে, কিন্তু মোস্ট কমন সাইড হচ্ছে প্যারোটিড, এটা সিঙ্গেল বেস্ট। আর অ্যাডেনোয়েড সিস্টিক কার্সিনোমা যেটা, এটা হচ্ছে স্লো গ্রোয়িং কার্সিনোমা, কিন্তু এটা হচ্ছে হাইলি পেরিনিউরাল ইনভেশন হয়, এবং ফেশিয়াল নার্ভ ইনভেশন সবচেয়ে বেশি হয় এটাতে, এটা সিঙ্গেল বেস্ট। এটা পেরিনিউরাল ইনভেশন, এটা হচ্ছে খুব তাড়াতাড়ি ফেশিয়াল নার্ভ ধরে ফেলে। তাহলে যদি বলে কোন কার্সিনোমায় সবচেয়ে বেশি ফেশিয়াল নার্ভ ইনভলভ হয়, এটা হচ্ছে অ্যাডেনোয়েড সিস্টিক কার্সিনোমা। কিন্তু সবচেয়ে কমনেস্ট কার্সিনোমা কোনটা? মিউকোএপিডার্মাস কার্সিনোমা। সবচেয়ে কমনেস্ট টিউমার কোনটা? এটা হচ্ছে প্লিওমার্ফিক অ্যাডেনোমা। স্টেজিং ইনভেস্টিগেশন, এখানে সিটি এমআরআই সবই করা যায়। এখানে আপনি মনে রাখতে হবে যেটা, সে এখানে
এফএনএসি করে, এখানে কোর সার্জারি সাধারণত করে না। মেইন ট্রিটমেন্ট হচ্ছে স্যালাইভারি হচ্ছে এফএনএসি, সাধারণত কোর সার্জারি করে না। এমনকি প্যারোটিড যদি সার্জারি করার লাগে দরকার হলে সুপারফিশিয়াল প্যারোটিডটমি করে, কিন্তু কোর কোর বায়োপসি করে না, কারণ এখানে অনেক নিউরোভাস্কুলার বান্ডল থাকে এবং এখানে ইনজুরি হয়। ট্রিটমেন্ট অফ ম্যালিগন্যান্সি, যদি আমরা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে আসি, যদি কোনো কারণে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে কার্সিনোমা হয় বা আমার এখানে স্টোন হয়েছে, আমার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড রিমুভ করতে হয়, কি কি নার্ভ ইনজুরি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যদি ইনসিশনের সময় হয়, ইনসিশনের সময় ইনজুরি হয় হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, এটা হচ্ছে ডিউরিং ইনসিশন। ঠিক আছে, এর জন্য ইনসিশনটা ম্যান্ডিবল থেকে 4 সেন্টিমিটার নিচে দেওয়া হয়, ম্যান্ডিবল থেকে 4 সেন্টিমিটার নিচে দেওয়া হয়, 4 cm বিলো ম্যান্ডিবল। আচ্ছা, এছাড়া ইনজুরি হতে পারে ফেশিয়াল ভেইন, ফেশিয়াল আর্টারি, হাইপোগ্লসাল নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ। এখন লিঙ্গুয়াল নার্ভটা হচ্ছে যে ম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যে ডাক্ট আছে ওইটাকে আর্চ করে থাকে। এই জন্য কোনো ডাক্টে যদি কোনো সার্জারি করা হয়, যে ডাক্ট কেটে আমি স্টোন বের করে নিয়ে আসবো, তাহলে সবচেয়ে বেশি ইনজুরি হয় লিঙ্গুয়াল নার্ভ। এছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইপোগ্লসাল নার্ভ হতে পারে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ক্ষেত্রে আমাদের চিন্তা না মনে রাখতে হবে, ইনফেকশনের সময় ইনজুরি হবে কোনটা, মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। ভিতরে ঢোকার পর ইনজুরি হতে পারে হাইপোগ্লসাল নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ। কিন্তু যদি বলে ডাক্টে কোনো কাজ করা হয়েছে, কারণ সাবম্যান্ডিবুলার ডাক্টে হুক করে রেখে লিঙ্গুয়াল নার্ভ, এখানে শুধু লিঙ্গুয়াল নার্ভ না, মনে রাখতে হবে লিঙ্গুয়াল নার্ভের সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া, এটা ড্যামেজ হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যানাটমি প্যাথোলজি যে কোনো ইকুয়েশন আসতে পারে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, দেখেন এখানে কত নিচে ইনসিশন দেওয়া হয়েছে ম্যান্ডিবল থেকে দেওয়ার জন্য 4 সেন্টিমিটার নিচে, যাতে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ ইনজুরি না হয়। এবার আসি আমার প্যারোটিডেক্টমি, ভেরি ইম্পর্টেন্ট। এর বিভিন্ন আছে, যে এক্সট্রা ক্যাপসুলার ডিসেকশন, কিন্তু কমনলি যেটা করা হয় সেটা হচ্ছে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি। সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি যে করা হয় সেটা কিভাবে করা হয়? যে ইনসিশন দিয়ে করা হয় সেটা করে ব্লেয়ার ইনসিশন। এটা যে প্রি অরিকুলার ইনসিশন কার্ভিং বিলো দ্য এয়ার লোবিউল। আর Bailey modified the inferior segment towards the mastoid and along the anterior border sternocleidomastoid mastoid, মানে যে মডিফাইড ব্লেয়ার যেটা আছে এইটি সবচেয়ে করা হয়, এটা বেইলি এটা করছে মডিফাইড ব্লেয়ার ইনসিশন। এই দেখেন মডিফাইড ব্লেয়ার ইনসিশনটা আছে, হচ্ছে অরিকুলো ম্যাস্টয়েডো সার্ভাইকাল, এরকম কানের সামনে থেকে কানের পিছে চলে যায়, পরে সার্ভাইকাল, এটাকে বলে অরিকুলো ম্যাস্টয়েডো সার্ভাইকাল। এখন এই ইনসিশন দেওয়ার সময় আমার সবচেয়ে বেশি ইনজুরি যেটা হয় সেটা হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ ইনজুরি। নার্ভ এটা দেখি আমরা কমপ্লিকেশন, প্যারোটিড গ্ল্যান্ড, একটা হচ্ছে হেপাটো ফর্মেশন, ইনফেকশন, ডিফর্মিটি, ফেশিয়াল নার্ভ উইকনেস, ফেশিয়াল নার্ভ পলসি, ফেশিয়াল নার্ভ উইকনেস, ফেশিয়াল নার্ভনেস, এই যে নার্ভনেস অফ এয়ার লোবিউল, এটা ইম্পর্টেন্ট। এটা হবে ডিউরিং ইনসিশন। তাহলে যদি বলে ইনসিশনের কারণে কোনটা ইনজুরি হয়, সেটা হচ্ছে জ্ঞান ইনজুরি হয়, এবং জ্ঞানের দুটো ইম্পর্টেন্ট ফিচার আছে, এটা হচ্ছে এয়ার লোবিউলকে সাপ্লাই দেয়, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবলকে সাপ্লাই দেয়। পুরা ফেস সাপ্লাই দেয় ট্রাইজেমিনাল নার্ভ, কিন্তু অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল সাপ্লাই দেয় জ্ঞান। তাহলে ইনসিশনের সময় হবে ড্রেনেজ,
আমার জিএন জ্ঞান। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্রেশ সিন্ড্রোম। ফ্রেশ সিন্ড্রোম জিনিসটাকে এটা জানতে হবে। এটা স্কিনের সিম্প্যাথেটিক ফাইবারের সাথে এক হয়ে যায়। এটাকে বলে ফ্রেশ সিন্ড্রোম। এর ফিচার কি? এর ফিচার হচ্ছে গাস্টেটরি সোয়েটিং। এটা কিন্তু ইয়েতে আসতে পারে সিনারিওতে, মানে হচ্ছে খাবার সময় সোয়েটিং হবে স্যালাইভেশনের সাথে, এবং এটা টেস্ট দিয়ে কনফার্ম করা হয়। এটা হলো আয়োডিন স্টার্চ টেস্ট। ফ্রেশ সিন্ড্রোম অরিকুলার টেম্পোরাল নার্ভ, তাহলে আমার ইনফিউশনের ইনজুরি হবে জ্ঞান, ফ্রেশ সিন্ড্রোম হবে ডিউ টু অরিকুলার টেম্পোরাল নার্ভ। এছাড়া ফেশিয়াল নার্ভের যে কোনোটায় ইনজুরি হতে পারে। দেখেন যে ফ্রেশ সিন্ড্রোম এখানে হালকা লিখছে, ফ্রেশ সিন্ড্রোম ক্রস internation of dermal sweat gland by regenerating postganglionic parasympathetic nerve fibers of the auriculotemporal nerve. এটা ফ্রেশ সিন্ড্রোম। ফ্রেশ সিন্ড্রোম যদি হয় না হয় তাহলে কি করা যায়? এগুলো লাগবে না, ট্রিটমেন্ট কি করা যায় না, না হওয়ার জন্য স্কিনের সাথে ভিতরে একটা পর্দা দিয়ে দেওয়া হয় যাতে ওটা না হয়। জিনিসটা কি জানলেই হবে আমার, যে এইটা হচ্ছে যে প্যারাসিম্প্যাথিক ফাইবার সাথে সিম্প্যাথিক ফাইবার এক হয়ে যায়। এটা হচ্ছে ফ্রেশ সিন্ড্রোম। আর জানতে হবে যে ফেশিয়াল নার্ভ আমরা কিভাবে লোকেট করি। এরপর হচ্ছে ট্র্যাগাল পয়েন্টার, coolness point. The facial nerve lies 1 centimeter deep and inferior to the tip of the tragal cartilage. And the digastric muscle and facial nerve can be identified above the upper border posterior of digastric muscle. Tympanomastoid suture. The facial nerve lies inferior to the suture line. It overlies the stylomastoid foramen. কিভাবে আমরা ফেশিয়াল নার্ভটা অপারেশনের সময় লোকেট করতে পারবো? অ্যানাটমিক্যাল লোকেট করতে পারলে এটা সুবিধা হয়, আমার ফেশিয়াল নার্ভটা ইনজুরি হয় না। Identification of facial nerve by retrograde dissection technique is useful in revision case, মানে পিছন থেকে সামনে যাওয়া। আমার যেভাবে হোক আমার প্যারালাইটিস সার্জারি ফেশিয়াল নার্ভটা ইনজুরিটা খেয়াল রাখতে হবে। ফেশিয়াল নার্ভের ইনজুরি হলে আমার অনেকগুলো সমস্যা হয়। কি কি সমস্যা হয়? এতে ফেশিয়াল নার্ভের ইনজুরিগুলো দেখেছি, ফেশিয়াল নার্ভ ইনজুরি হয়, প্রত্যেকটা আমাদের জানতে হবে আলাদাভাবে। যেমন যদি টেম্পোরাল ইনজুরি হয়, উপরে যে টেম্পোরাল যদি ওইটা ইনজুরি হয় তাহলে দেখা যায় আমরা ব্রু কুচ করতে পারি না, আমরা রিঙ্কেল করতে পারি না, কপাল ভাঁজ করতে বলি না, ওইটা করতে পারি না। বাংলায় বলি সুন্দর, কপাল ভাঁজ করা যায় না। যে জাইগোমেটিক যায় তাহলে আমরা চোখ খুলতে পারি না। এবার আমরা টেস্ট করি, এবং জাইগোমেটিক যদি যায় চোখ যেহেতু খুলতে পারে না তখন এক্সপোজার কেরোটাইটিস। বাক্কাল গ্ল্যান্ড যদি যায়, বাক্কাল নার্ভ, তখন আমরা ব্লো করতে পারি না, ফু দিতে পারি না। যখন আমার মার্জিনাল ম্যান্ডিবুলার যায় তখন আমি স্মাইল করতে পারি না, এটা অ্যাসিমেট্রিক্যাল স্মাইল হয়। আর যখন আমার সার্ভাইকাল ব্রাঞ্চ যায়, আমরা যে প্ল্যাটিসমান মাসলটা থাকে সেটা টট করতে পারি না। এটা কেন বললাম? এটা সিনারিওগুলো এভাবে আছে যে প্যারোটিড সার্জারির পরে একটা পেশেন্ট এরকম তার যে ফোরহেড আছে সেটা রিঙ্কেল করতে পারে না, তা কোন নার্ভ গেছে? টেম্পোরাল। সেটা চোখ সেটা খুলতে পারে না, কোন নার্ভ গেছে? এটা হচ্ছে মানে চোখ মানে বন্ধ করতে পারে না, সেটা হচ্ছে কোন নার্ভ গেছে? সেটা হচ্ছে জাইগোমেটিক। বলবে সে ব্লো করতে পারে না, ফু দিতে পারে না, কোন নার্ভটা গেছে? এটা হচ্ছে বাক্কাল। যদি বলে তার অ্যাসিমেট্রিক্যাল স্মাইল আছে, সে হাসতে পারে না, তার কাছে মার্জিনাল ম্যান্ডিবুলার। আর যদি বলে সে নেক মাসল টট করতে পারে না, ক্লিঞ্চ করতে পারে না, তখন তার প্ল্যাটিজমা গেছে। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার এক্ষেত্রে মনে রাখতে হবে স্কিন ইনসিশন সাবম্যান্ডিবুলারে গেলে যাবে হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার। ইন কেসে প্যারোটিড স্কিন ইনসিশন দিলে গেলে যাবে হচ্ছে জ্ঞান। ভিতরে প্যারোটিড স্পেশাল হচ্ছে
অরিকুলার টেম্পোরাল নার্ভ, এটা যদি ইনজুরি হয় এখান থেকে হয়েছে ফ্রেস সিনড্রোম। এছাড়া প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমার ফেশিয়াল নার্ভে যে কোনো বান যেতে পারে। আর ইন কেস অফ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, ওইখানে দুইটা নার্ভ যায়, একটা হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ, একটা হচ্ছে আমার লিঙ্গুয়াল নার্ভ। যদি ডাকটে আমার কোনো রকম সার্জারি করা হয়, কারণ ডাকটাকে হুক করে রাখে লিঙ্গুয়াল নার্ভ। আর হাইপোগ্লসাল নার্ভ হলে কি হবে? হাইপোগ্লসাল নার্ভ হলে টাংটা সেম সাইডে ডেভিয়েশন হয়। হ্যাঁ, এইটা সিনারিও আসে যে একটা পেশেন্টের একটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সার্জারি হয়েছে, দেখা গেছে যে সেটা তার টাংটা রাইট সাইডে ডেভিয়েটেড। তো এটা কোন নার্ভ ইঞ্জুরি হয়েছে? এটা তো ওইটা হবে যে আমার রাইট সাইডের হাইপোগ্লসাল নার্ভ ইঞ্জুরি হয়েছে। আরেকটা আসে হচ্ছে যে এরকম আমার ইয়ে হয়েছে যে প্যারোটিড সার্জারি হয়েছে, প্যারোটিড সার্জারির পরে দেখা যায় সে চোখটা খুলতে পারছে না ঠিক মতো, তো তো বন্ধ করতে পারছে চোখটা ঠিক মতো। তো তার কোন নার্ভটা ইঞ্জুরি হয়েছে? তার ফেশিয়াল নার্ভ হয়েছে, কিন্তু হচ্ছে জাইগোমেটিক ব্রাঞ্চ হয়েছে, এই জন্য তার এক্সপোজার টেরাটারিজ হয়েছে। এইখান থেকে ঘুরে ফিরে অনেকগুলো সিনারিও আসে। এই সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড ফ্রেস সিনড্রোম থেকে আসতে পারে, যে এরকম একটা দেখা গেছে যে এরপর সে খাওয়ার সাথে তার সোয়েটিং হয়, তার কি হয়েছে? তার হচ্ছে ফ্রেস সিনড্রোম। তো আমরা যেটা পড়লাম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেটার মধ্যে, সেটা হচ্ছে এই স্যালাইভারি গ্ল্যান্ড চ্যাপ্টারটা। তো হেড নেকের আমরা খুব বেশি বেশি টপিক আমরা পড়বো না, কিন্তু যেই টপিকগুলো পড়বো, যেমন ট্রাকিওস্টমি, যেমন স্যালাইভারি গ্ল্যান্ড, প্রত্যেকটা স্যালাইভারি গ্ল্যান্ড, যেমন আমার নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, যেমন ব্র্যাঙ্কিয়াল সিস্ট, তারপর হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট, টাং আলসার, প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, এই প্রতিটা জিনিসই আমার খুব ইম্পর্টেন্ট। হাইড্রোকেফালাস, সাবঅ্যানাকয়েড হেমোরেজ, টপিক কম, ইম্পর্টেন্ট টপিক কম, কিন্তু প্রতিটা টপিকই হাইলি ইম্পর্টেন্ট এবং সিঙ্গেল বেস কোশ্চেন আসার মতো। আমাদের ক্লাস মোটামুটি আমাদের আজকে এখানে শেষ, তো আমরা মনে হয় শেষ করতে পারি। হোস্ট, হ্যালো 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 হোস্ট, আমরা ক্লাস শেষ করব? হ্যালো হ্যালো হ্যালো